যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। সাকিবুল হাসান, আমি লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যালের ৬ষ্ঠ পর্বের ছাত্র। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। অনেক দিন ধরে লিখব করে অবশেষে আজ আমি যে ঘটনাটি বলবো তা আমাদের দাদার বাড়ির। ঘটনাটি একটি পুকুরকে নিয়ে। এটি ঘটে আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে। এটা আমি শুনেছি আমার এক দাদির কাছে। আমি ওনার মতো করে বর্ণনা করার চেষ্টা করব। দিঘিটির নাম কমলার দিঘি। এটি নোয়াখালী জেলার চৌমোহনী চৌরাস্তার একটু দূরে কেন্দুবাগ এসে কমলার দিঘি বললেই সবাই দেখিয়ে দেবে। মূল কথায় আসে, তখন সচরাচর পুকুরের পানি ছিল না, যার ফলে পানির জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এই সমস্যা থেকে শুরু হয় পুকুর খনন। এলাকার মানুষ কষ্টের কারণে পানির জন্য পুকুর খননের পরও পানির দেখা মিলল না। এই সমস্যার সমাধান খুঁজে ফেলে সবাই, কারণ তখনকার দিনে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল ছিল না। এই কারণে মোটরে পানি সরবরাহ করা সম্ভব না। অতঃপর তাদেরকে পানির জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি বলা চলে। এক পর্যায়ে সেই এলাকায় কয়েকটি পরিবারের সাথে অদ্ভুত স্বপ্ন দেখানো শুরু হয়। স্বপ্নের ধরন এমন, কমলা নামের মেয়েটা যেন সেই পানিশূন্য পুকুরে তাকে হাঁটতে হবে, এবং ঘটনাটি যদি এখানেই শেষ হতে হলে ভালোই হতো। এরপর যা হলো তা রীতিমতো অকল্পনীয়। সবার অনুরোধে কমলা নামের মেয়েটার পরিবার মেয়েটাকে রাজি করালেন। স্বপ্নের বাকি অংশে বলা হলো, মেয়েটার হাঁটতে হাঁটতে তার পায়ের গোড়ালি থেকে যতক্ষণ না পর্যন্ত রক্ত বের হয় ততক্ষণ পর্যন্ত হাঁটাটা কন্টিনিউ করতে হবে। অবশেষে সবার ভালো হোক ভেবে মেয়েটা এই কষ্ট মেনে নিয়ে কাজটি করবেন ঠিক করলেন। কমলা কাজটি করা অর্থাৎ হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সময় পার হতে লাগলো। এক সময় কয়েকজন মিলে একটা সহজ পন্থা অবলম্বন করলেন। তারা একটা কবুতর জবাই করে কমলার পায়ের গোড়ালিতে কৌশলে লাগাবেন। ওভাবে কাজটি হলো। বিপত্তি বাঁধল তখনই যখন পানি পুকুর ভরতে থাকে। মেয়েটা পানির নিচে চলে গিয়ে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো। কোনো এক অজানা রহস্যে মেয়েটা ওপরে উঠে আসতে পারল না। পুকুরের পানিতে ভরপুর, মেয়েটা পানির নিচে। সবাই হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সত্যি না হয় দেয়া ঠিকানায়, সত্যিতে বিশ্বাস না হয় দেয়া ঠিকানায় যোগাযোগ করে দেখুন। মেয়েটির স্বামী ও একটি কোলের বাচ্চা ছিল। আপনি বলতে পারেন, কোলের বাচ্চা মায়ের দুধ ছাড়া থাকবে কি করে? তার আগে বলে রাখা ভালো, কমলার পানির নিচে যাওয়ার দৃশ্য সবাই প্রত্যক্ষ করে। তারাও মেয়েটাকে পানি থেকে উঠাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। আপনি হয়তো একটা ব্যাপার জানেন, মাটির নিচে যখনই কোনো জিনিস খোঁজ করা হয় তখন ব্যর্থ হলে সেই লোকগুলোর স্মরণ থাকে না বা তারা কতটুকু মাটি খুঁড়ল। সো আমরা জানি যে পুকুর কতটা গভীর ছিল। পুকুর পাড়ে তার বাচ্চার কান্না শুনে কমলা পাড়ে উঠে এলো। তার মায়ের কোলে থেকে বাচ্চাটাকে ঘাটে এসে দুধ খাওয়ালো। এভাবেই প্রতিদিন সময় মতো বাচ্চাকে কমলা দুধ খাওয়াতো। এ ব্যাপারটা কমলার স্বামী পেছনে হতো। তার স্বামী একদিন ঘটনাটি লক্ষ্য করলো এবং সে গোপনে পাহারা দিতে থাকলো। এই বলে তার স্ত্রীকে কমলা যেন তার পানির নিচে যেতে না পারে। সময় মতো কমলা বাচ্চাকে তার মা পাড়ে নিয়ে এলো। কমলা পাড়ে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে বসলো। অমনি কমলার স্বামী পেছন থেকে এসে তাকে ধরতে যাবে। সেই মুহূর্তে কমলা টের পেল এবং পানিতে লাফ দিল। অবশ্য তার স্বামী শুধু তার চুলগুলো ধরতে পারলেও কমলাকে আটকাতে পারল না। শুধুমাত্র চুলগুলো হাতে রয়ে গেল। চুল দিয়ে আর কি হবে, চুলগুলো ফেলে দিল। আর সেই পুকুর পাড়ে ছনের এক ধরনের বন ওঠে। ধারণা করা হয় ওই চুল থেকে নাকি এই ছনের বন তৈরি হয়। এখানে কমলার অবদানের কিছু কথা না বললেই নয়। আপনারা আগের কিছু ঘটনা শুনেছেন। তখনকার দিনে গ্রামের বাড়ি ডেকোরেশনের ব্যবস্থা ছিল না বললেই চলে, যার কারণে কোনো গরিব লোকের বিয়ের অনুষ্ঠান হলে কমলা পুকুরের পাড় থেকে প্রয়োজনীয় মালামাল সময় মতো নিয়ে আসতো এবং তা ফিরিয়ে দিত। এখানে বলে রাখা ভালো, কমলার স্বামী চুল টান দেওয়ার পর থেকে কমলা আর পানির ওপরে উঠে আসতো না। যথারীতি বিয়ের মালামালের কৃতজ্ঞতা ভুলে গিয়ে এক লোক একটা পানির গ্লাস লুকিয়ে রাখলো।
অনুষ্ঠান শেষে মালামাল ফেরত দেওয়ার সময় বিপত্তি বাঁধল। তা 3 দিন ওপরে থেকে অবশেষে সেই সুবিধা আর কারো জন্য এলো না। সব শেষে ওই পুকুরে মাছ ধরার জন্য পুকুরের নিচে একজন লোক সেই কমলার অবস্থান নিশ্চিত করে। ওই লোক জানতে পারায় কমলা তাকে পেট ভরে খাওয়ার খাইয়ে এক কেড়ি পান খেতে দিল। লোকটি পুকুরের নিচ থেকে উঠে এলো। আরেকটা কথা, কমলা তাকে কমলার অস্তিত্বের কথা বলতে নিষেধ করেন। এদিকে অনেক সময় লোকটার পান নিচে থাকার পর সবাই মনে করলো বা চিন্তা করলো যে তাকে পান মুখে দিয়ে উপরে আসতে দেখে সবার মনের মধ্যে প্রশ্নের বাসা বাঁধে যে অনেকক্ষণ পানি থেকে উঠছিল না এবং তারপরে কিভাবে আবারও এরকম পান খেতে খেতে একটা লোক উঠে আসলো। শেষমেশ লোকটা সত্যি বলতে বাধ্য হলো। এদিকে পুকুরের সবার অসচেতনতা ও ময়লা আবর্জনা মুক্ত করায় কমলা ওই পুকুর থেকে উত্তর দিকের কোনো একটা জায়গায় চলে যায়। যেদিকে যায় লোকটা বলে সেই পথে একটা ছোট নদীর সৃষ্টি হয়। এরপরে কমলার নামেই কিন্তু সেই দিঘির নামকরণ করা হয়। খুবই অদ্ভুত একটা ঘটনা। যে ঘটনাটা যিনি লিখেছেন কিছু কিছু সেন্টেন্স আমার মনে হয় বাদ দিয়ে গেছেন উনি, যার কারণে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে আর একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে এই পুকুরে কোনো একটা গ্রামের যে পুকুরটাতে কোনোভাবেই মানে পানি উঠছিল না, সেই পানির ব্যবস্থা করার জন্য এই কমলা মেয়েটিকে হাঁটতে বলা হয় এবং সে যখন হাঁটে তারপরে তাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত পা দিয়ে ব্লিডিং না হবে ততক্ষণ পর্যন্ত তাকে হাঁটতে হবে। একটা পর্যায়ে সে হাঁটে ঠিকই, কিন্তু পানিটি ভরে যাবার পরে কোনো একটা পন্থায় সেই ব্লিডিংয়ের ব্যবস্থা করা হয় এবং সে পানি থেকে উঠে আসতে পারে না এবং ধারণা করা হয় সে পানির নিচেই বসবাস করে। কিন্তু তার একটা নবজাত শিশু ছিল, যে শিশুকে সে প্রতিদিন খাওয়াতে পুকুর থেকে উঠে আসতো এবং তার স্বামী একদিন সেটা দেখতে পায় এবং তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এবং কমলা ওই এলাকাবাসীকে নানান রকমের হেল্প করতো এবং সে হেল্প মানে কোনো একটা কারণে সেই হেল্প করাটা একদিন বন্ধও হয়ে যায় এবং সেটা আপনারা শুনেছেন যে কী কারণে। এবং এই জায়গাটা উনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই জায়গাটা যদি আপনি যান এবং এই দিঘিটি সম্পর্কে খোঁজ নেন তাহলে আপনি নিজেও জানতে পারবেন এবং এই ব্যাপার সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে তাহলে খোঁজ নিয়ে অবশ্যই জানতে পারবেন। এবং প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আপনারা শুনবেন গ্রামের ভয়ঙ্কর ঘটনাগুলো। এছাড়াও আরও অনেক ঘটনা শুনতে পাবেন। শুধুমাত্র বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোড। আপনারা যারা বাছাই করা ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে অসংখ্য ঘটনা পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। আমরা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে নতুন নতুন ঘটনা পাবলিশ করি। তো চলুন আজকের ভিডিওতে যে ঘটনাগুলো শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আসি। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাস্তাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো বাবু ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে একটা চমৎকার ঘটনা আমরা এই মুহূর্তে শুনে আসব। আশা করছি গতবারের ঘটনায় প্রচুর প্রশংসা করেছেন আপনারা, লিখছেন বাবু ভাইয়ের ঘটনা সম্পর্কে এবং এই ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে। বাবু ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আপনার আমি শুনেছি হচ্ছে গিয়ে সুমিতের কাছে। জি। তো সুমিত, এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের একটা কাহিনী, যেটাও যথারীতি আপনার একটা অ্যাকচুয়ালি ট্রাভেলিং এর উপরই। তো জিনিসটা মানে আমার কাছে বেশ অবাক লাগলো কোইন্সিডেন্টলি, যে এর আগে যিনি বললেন ওনারও ছিল হচ্ছে ট্রাভেলিং এর। আমার প্রথম কাহিনীটাও কাইন্ড অফ লাইক দ্যাট ছিল। হ্যাঁ, এটাও সেরকম। আসলে সিলেক্ট করার সময় তো করা হয়েছে করার আর কি। যাই হোক, সুমিতের এই কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশের খুব বিখ্যাত একটা রাস্তার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই রাউটটা উল্লেখ করব না, কারণ ওইখানে রেস্টুরেন্ট এই একটাই পড়ে বেশ বড়। এখন আমি যদি এটা নাম বলি অনেকে কিউরিয়াস হবেন। হ্যাঁ, যাই হোক, তো সুমিত যাচ্ছিল তাদের বাড়িতে এবং যথারীতি সে আপনার তার বাসটা ছিল রাতে এবং ঠিক ধরেন ঢাকা থেকে যখন যাচ্ছে যেতে যেতে একটা সময় যখন পৌঁছায় তখন অলরেডি রাত হয়ে গেছে, লাইক 12টা 1টা এরকম ভোরের দিকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আর কি। তো ও যেখানে যাচ্ছিল সেখানে রাসেল ভাই এমন একটা জায়গায় রেল স্টেশনটা, যে আপনার এরপরে রেল স্টেশনের পরের জায়গাটা হচ্ছে প্রান্তর। আচ্ছা। এটা কোনো একটা সময় বিলের মতো হয়ে যায় বৃষ্টির সময়, আর যখন নাকি মানে দুই পাশে পানি রাস্তার পাশে চলে আসে, আর শুষ্ক সময় শুষ্ক থাকে, ধুধু প্রান্তর থাকে। এবং অ্যাকচুয়ালি কিন্তু এরপর আর রেল স্টেশন নাই, দীর্ঘ সময় রাস্তাতেই চলতে হবে গাড়িটা। হ্যাঁ, এরকম একটা জায়গায়। এবং ওই রাস্তাতে অনেক দূর চলার পর দুই পাশে একটু বনের মতো জঙ্গলের মতো পড়ে এরকম। সো
এবং রাসেল ভাই আপনি নিজে ট্রাভেল করছেন অনেক ব্যস্ত, একটু বলে রাখলাম আর কি। আচ্ছা তো যাই হোক, ও যখন ওখানে পৌঁছায় তখন রাতের বেলা রাসেল ভাই রাতের বেলা ওই রেল স্টেশনে পৌঁছায়। বেশ ওই রেস্টুরেন্টটা বেশ বড়, লাক্সারিয়াস, 1 তলা 2 তলা 3 তলা এরকম, এবং ওপরের দিকে একটু পরিচ্ছন্ন জায়গা, নিচের দিকে তো এভারেজ। তো উঠে যায় সুমিত, ওখানে ওদের গাড়িতে করে যাচ্ছিল, ওরা গাড়ি পার্ক করে উপরে উঠে যে আপনার তো ওই যে লাউঞ্জ যেখানে ওখানে বসে দেখে লাউঞ্জ ফাঁকা। এই রাতের বেলা খুব একটা বাসও থামে নাই, যেহেতু তার প্রাইভেট কারে ট্রাভেল করা হচ্ছে, অন্য কোনো বাসের স্ক্যাজুয়াল নাই। আচ্ছা সাধারণত যখন অনেকগুলো বাস থামে তখন ধরেন ডিফারেন্ট মানুষজনের আনাগোনা ঘটে। তো ও দেখতেছে যে পুরাটাই ফাঁকা ওই জায়গাটা। তো এক জায়গায় যে বসে যে কিছুক্ষণ চিন্তা করে কি করবে, হালকা লাইট স্ন্যাক্স এর কথা চিন্তা করে। তো ওখানে বিশেষ করে বাইরের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় না, আইসক্রিম, কফি, স্যান্ডউইচ এগুলোই আর কি। তো এইগুলো অর্ডার করে ওগুলো নিয়ে এসে আস্তে করে বসে একটা টেবিলে। তো যখন বসে আছে ও হঠাৎ করে খেয়াল করে যে একটা কোণা ছিল অন্ধকার, কিন্তু লাইট লাগানো, বেশ স্পট লাইটও আছে মাঝখানে। তো গ্লাসের এক পাশে দেখে অন্ধকারে যে নড়াচড়া টাইপের আর কি। আচ্ছা তো খেয়াল করে দেখে যে একটা মেয়ে বসে আছে। মেয়েটা বসে, হালকা আলো পড়ছে তখন সে আরো খেয়াল করতেছে, একটা আলো আধারি ছায়ার মধ্যে মেয়েটা বসা। অ্যান্ড তার শাড়ির রং হচ্ছে আপনার কাইন্ড অফ রেড, এটাও বোঝা যাচ্ছে। লালের মধ্যে হালকা আলো পড়াতে এটা মানে ডার্ক মেরুন লাগতেছে অন্ধকারে। আচ্ছা মেয়েটা বসে আছে, মেয়েটা তাকাচ্ছে ওদিক থেকে, ও তাকাচ্ছে। অ্যান্ড হি ফেল লাইক তাদের ভেতরে কোনো একটা মানে ভাবের আদান প্রদান হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখছে ও খুব কফিতে চুমুক দিচ্ছে, খুব খোশ মেজাজে চলে যায় আর কি। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকে, ও দেখে। তারপর ও একসময় চিন্তা করে যে ও মেয়েটার সাথে কথা বলতে চায় আর কি, দ্যাটস হোয়াট হি উইলস টু ডু। আচ্ছা এটা ইচ্ছা করে। তো ও যখন উঠে দাঁড়ায়, দেখে যে ও যাবে মেয়েটার ডেস্কের কাছে আর কি, টেবিলটার কাছে, দেখে মেয়েটা উঠে হাঁটা দেয় আর কি। তো তাকে চিন্তা করে মেয়েটা কই যাচ্ছে, ওকে ফলো করে কোথাও যাবে, নিচের লবিতে বা কোথাও। ও পিছে পিছে হাঁটে, কিন্তু ও যে দেখে যেখানে নাকি চেয়ার টেবিলগুলো লাইট বন্ধ করে উপর করে রাখা আর কি, এই জায়গাটা শান্ত বেশি টাইম হলে যে রাশ টাইমে ওগুলো ওপেন করে, জি ওই জায়গাটা দেখে মেয়েটা ওদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে পেছনে যে রেস্টরুমের যে অংশটা ওখানে চলে গেল। তো ও একটু কনফিউজ হয়ে যায়, ও চিন্তা করে এখানে তো আমার এখন যাওয়া যাবে না, বেসিক্যালি ওই জায়গাটা রেস্টরুম, বাট ওই জায়গায় রেস্টরুমের দুকের যে লাইট সেগুলো সবই বন্ধ, এই পাশটাকে ইউজ করতেছে না অ্যাকচুয়ালি। যেই যাচ্ছে হচ্ছে এই পাশে রেস্টরুম আছে, ওগুলোতে লাইট জ্বলতেছে যাওয়ার জন্য, এই পাশেটা পুরোটাই শাট ডাউন করে রাখছে না। এখানে গেল, কিছুক্ষণ চিন্তা করে দাঁড়ায় কি যাওয়াটা ঠিক হবে না, ও এই পাশে এসে আবার দাঁড়ায় থাকে। অনেকক্ষণ হয়ে গেল, কোনো খবর নাই, কিছু নেই। এক সময় সে দেখে যে মেয়েটা বের হয়েছে ওখান থেকে, বের হয়ে সামনে আসছে আর একটু, এসে ওকে হাত দিয়ে সিঁড়ির দিকে দেখাচ্ছে, লাইক গো, এরকম কিছু। আচ্ছা তো এটাতে ও একটু অস্বস্তি ফিল করে যে এরকম কেন, হোয়াট ইজ দিস, আমার সাথে তার কথা হয়নি, কিছু হয়নি। দেখো ও জিনিসটাকে ইগনোর করে ও চলে আসে, ও আরো কোথাও যাওয়ার চিন্তা করে, ও আসে ওর ডেস্কের মধ্যে বসে যেখানে বসছিল আর কি, সেখানে বসে থেকে অনেকক্ষণ চিন্তা করে, দেখে না ওই টেবিলটাতে মেয়েটার ব্যাক করে নেই। তো প্রায় 10-15 মিনিট এরকম বসে থাকার পর রাসেল ভাই সুমিত নেমে যায় সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। নিচে এসে ওদের যে গাড়ি রাখছে, ওদের ড্রাইভার ছিল আর ও ছিল, তো যে ড্রাইভারের সাথে কথা বলে একটা সিগারেট কিনে ওখান থেকে। সিগারেটটা থেকে দেখে যে পাশে একটা ট্রাক, ছোট্ট একটা যে 1.5 টনি ট্রাক, যেগুলো ছোট পিক আপ, ওপেন পিক আপ ট্রাক, সেখানে মানুষজন একটু জটলা করতেছে। জি কয়েকজন মানুষ আছে, উপরে 2জন মানুষ, একটা হুজুর টাইপের লোক। হ্যাঁ, তো ও দেখে খুব একটা কি ব্যাপার এসে, তারপর দেখে যে মানুষ ওদের মধ্যে আবার কথাবার্তা, খুব ব্যস্ততার মধ্যে একটা কথাবার্তা, লাইক হুড়মুড়ে অবস্থা এরকম হয়েছে। তো এরকম অবস্থায় হুজুরের সাথে কি জিজ্ঞেস করতেছে কারা, ও জাস্ট আগ্রহ করে সিগারেট খেতে যায়, যে বলে কি হয়েছে, কি কাহিনী, কি এখানে বলছে যে রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ। হ্যাঁ, তো লাশ সরা নিতেছে, এখান থেকে সরা নিতেছে এবং এটা এসে নিতে হবে। তো ও জাস্ট শুনে একটু অস্বস্তি ফিল করে। এদিক থেকে ও হঠাৎ করে তাকায় রাসেল ভাই যেটা দেখে, ট্রাকের পিছন দিকটা তো খোলা, ওরা ওই দিয়ে এরকম চটের মতো দিয়ে শোয়া রাখছে, রাইট, চাটাই দিয়ে। সেখান থেকে সে দেখে যে এটা একটু কেমন জানি গুজবাম আমার নিজেই লাগতেছে, যে ওই চাটার ভিতর থেকে লাল রঙের রক্ত শাড়ি, শাড়ি, আচ্ছা শাড়িরই দেখা যাচ্ছে, এবং একটা মেয়ে মানুষের মুখের এতখানি দেখা যাচ্ছে। সো ও এটা দেখে না রাসেল ভাই একটুই হয়ে যায়, পায়ের ওখানে, হ্যাঁ, মাথার কাছ থেকে মাথার কাছ থেকে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আর এখান থেকে শাড়ির পাড় দেখা যাচ্ছে। আচ্ছা ট্রাকটা এইভাবে পিছন দিক থেকে খোলা, তো চাটাইয়ের মধ্যে রাখছে বডিটা। তো ও
দেখে একটু মানে শকড হয়, মানে খুব শকড হয়ে চিন্তা করে কি যে মানে লাল শাড়ি এবং ওই মাথাটা থেকে শকড হয়। ও জিজ্ঞেস করে কি আমি কি লাশ দেখতে পারি একটু? তো হুজুর বলে কেন? বলে না চেনা পরিচিত হইতে পারে, আই ডোন্ট নো, আপনারা তো পরিচয় জানেন না। তখন ওই হুজুর সামনে নিয়ে যায় ওকে যে ওই লাশটার মাথাটা দেখায়, এর সাথে আরেকটা ছেলেও নাকি মারা গেছে ওই একই সাথে। মাথাটা যে দেখায় তাকায়, ও দেখে যে ওর কাছে মনে হচ্ছে অ্যাজ ফার এজ এখানে যে মেয়েটাকে সে ভিতরে দেখছে রেস্টুরেন্টের, এটা সেই মেয়েটাই ওখানে। আচ্ছা, মানে ইটস লাইক ওই মেয়েটাই অ্যাক্সিডেন্ট করা মেয়েটা যাকে একটু আগে একটু আগে দেখছে, এবং সে প্রচন্ড একটা ধাক্কা খায়। খুবই খুবই ধাক্কা খাওয়ার মতো একটা প্রচন্ড ব্যাপার। একটা ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পর ওকে জিজ্ঞেস করে চিনেন? বলে না আমি চিনি না। ও আর কিছু বলে না, ও সরে আসে এবং ও এই ঘটনাটা বলে ওদের ড্রাইভারকে, এবং ড্রাইভার বলে যে জানেন আপনি কি দেখছেন? অনেকেরই বিশ্বাস আছে ড্রাইভারদের, ওদের অনেক মানুষের বিশ্বাস আছে, অনেকে ওকে বলছে যে হয়তো মেয়েটার আত্মাকে দেখছে, এই দেখছে এরকম কিছু। বাট হোয়াট আই থিঙ্ক, আমি যেটা বিশ্বাস করি যে কারিন নামে একটা জিন আমাদের সাথে থাকে অ্যান্ড ইট মুভস অ্যারাউন্ড, মানুষকে দেখা দেয়। মোস্ট প্রবলি ও এটার কারিনকে দেখছে, হতে পারে। হ্যাঁ এটাই যত সম্ভাবনা রাসেল ভাই। এবং সেই কারিন তো সবসময়, আচ্ছা কোনো সময় তো মানে এরকমও বোধহয় হয় যে কারিন মানে ভালো হয়, তাই না? কারিন তো আসলে ভালো হওয়ার কথা না রাসেল ভাই। কারিন হচ্ছে সবসময় মানুষকে কুপ্রবৃত্তি দেওয়ার জন্যই তাকে পাঠানো হয়। আচ্ছা, যে একটা মানুষকে তার যত, এই যে আমরা যেটাকে বলি আমাদের রিপুগুলা, জি জি, এটা কিন্তু কারিন আমাদেরকে উদ্বুদ্ধ করে। হ্যাঁ মানে যেটা আমি শুনেছি, এবং আমি যদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার সাথে কারিন দেওয়া হয়েছিল, বাট আমার কারিন ভালো হয়ে গেছে আমার সাথে থেকে। আচ্ছা, হ্যাঁ দ্যাটস বাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর বাকি যারা বুজুর্গ আছে বা উলিয়ারা আছে, ওনারা হয়তো এটাকে কিছুটা করতে পারে, বাট একটা ভালো মানুষ কতটুকু মানে করতে পারে এটা তার উপর ডিপেন্ড করে আই থিঙ্ক। আচ্ছা, মানুষ যদি সঠিক পথে থাকে হয়তো কারিনকে করতে পারে। এটা অনেক রিলিজনে আমি শুনছি যে এরকম বলা আছে। ইজিপ্টেও কিন্তু বলা হয়তো, প্রাচীন ইজিপ্টে, জি। যে একটা মানুষের একটা কা থাকে, মানে তারই আর একটা প্রতিচ্ছবি তার সাথেই থাকে কা, ইজিপ্টেও বলা হয়তো। সো এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে এবং এটাই কিন্তু দেখা দেয়। মানে খুবই জিনিসগুলো খুব পেঁচানো না, মানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ সেটাই মানে সেটাই। খুবই বেচন। আমি এরকম মানুষের কাছে শুনছি অনেকে যে সে একটা মানুষকে দেখছে, হ্যাঁ একটা মানুষকে দেখছে, অত সে কিন্তু জানতো না ওই মানুষটা তার ধরেন এক সপ্তাহে মারা গেছে, সে কিন্তু ওই মানুষটাকে অন্য জায়গায় দেখছে। কারিন রেটের ছোট কোনো ঘটনা কি আপনার মনে পড়ছে একদমই? কারিন নিয়ে এরকম মানে ওই যে আমি তো যতজনের মানুষের কাছে শুনি যে ওই আত্মহত্যার ব্যাপারগুলো যারা দেখে, এই জিনিসগুলোতে এরকমই আমি শুনছি যে জিনিসটা যেরকম এক গ্রামে এরকম একজন স্কুল মাস্টারের মেয়ে সেরকম ফাঁসি নিয়ে মারা যায়। আচ্ছা, হ্যাঁ এবং অনেকেই ওখানে গেলে মানে ওই দেখতো যে ওই মেয়েটা ওখানে বসে আছে, কি করতো মানে আপনার বসে আছে, অনেকে দেখে যে অনেকে দেখলে ভেঙচি কাটতো, অনেকে কথা বলতো, এবং একাধিক মানুষের মধ্যে। এবং সেটা দিনে রাতে কোনো ব্যাপার না? না দিনের তো কোনো ব্যাপার না, কিন্তু নির্জনে, মানে জিনিসটা যার সাথেই করছে সে কিন্তু একাধিক মানুষ মিলে দেখে। এবং অনেক ক্ষেত্রে তো এরকম হয়, যেমন এই যে আপনি একটু আগে যে ঘটনাটা বললেন, এই ঘটনাতে তো এরকম না যে সেই মেয়েটাকে দেখার কোনো অবকাশ আছে, সে এটার সাথে পূর্ব পরিচিত আছে। একেবারেই পূর্ব পরিচিত না। একেবারেই না, সেটাই। একেবারেই না। এমন হতে পারে যে সে মারা গেছে, তার কারেন্টটা বসে ঘোরাঘুরি করতেছে। মানে হতে পারে না যে আমি হয়তো হ্যালুসিনেট করলাম, আমার হয়তো পরিচিত কেউ মারা গেছেন, খুব কাছের মানুষ, তিনি মারা গেছেন, তাকে আমরা হয়তো ভুলভাবে দেখতেও পারি, কিন্তু একদম অপরিচিত মানুষকে যখন দেখি, এবং এই ঘটনা বাবু ভাই আমরা অসংখ্যবার এরকম পেয়েছি যে মানে মানে এই যে মানুষটিকে জীবিত দেখলো, সেই মানুষটির লাশ একটু পরে যে আবিষ্কার করলো। আরো অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে যে কিছুক্ষণ আগে এরকম একটা লাশ দেখতে গেছে, লাশ দেখতে গিয়ে লাশের সামনে যখন লাশের যখন কাপড় খোলা হয় তখন দেখে যে সেখানে সেই শুয়ে আছে। এরকম ধরনের অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে। কিছু জিনিস আবার একটু ডিফারেন্ট আসল ভাই, যেমন এটা আমার লাইফে আমার অনেক জায়গায় শোনা জি। যে অনেক পুণ্যবান ব্যক্তি যারা নাকি ধরেন খুব মানে বায়াস আল্লাহর ওলি টাইপের, আল্লাহর ওলি যারা ছিলেন, এদের মধ্যে অনেকেরই আমি শুনছি যে ওনাদের কিন্তু অনেকেই মৃত্যুর আগে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আমি মারা যাব, এরকম আমি শুনেছি। আমার লাশ এসে নিয়ে যাবে, এবং যখন লাশ নিয়ে যেতে দেখে তাদের মধ্যে একজনকে দেখে ওই ব্যক্তি নিজেই। হ্যাঁ, তো অনেক একটাই শুনছি আমি এরকমও শুনছি যে একজন এরকম পুণ্যবান ব্যক্তি মারা গিয়েছেন, ওনাদের পরিচিত একজন হজে যেয়ে তাকে দেখছেন। আচ্ছা, তো এই কেসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট রাসেল ভাই। এটা আসলে ধর্মীয় ব্যক্তিরা বেশি ভালো বলতে পারবে, ভালো বলতে পারবে যারা যারা জানেন। আমি জানি কিছুটা, বাট আমি যেহেতু এটার মানে আই এম নট ভেরি এক্সপার্ট অন দিস থিং, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট। হ্যাঁ সেটাই না, বাট ফেয়ার এনাফ। হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং। আপনি অসুস্থ থাকার পরে আজকে কষ্ট করে এসেছেন, Thank you, Rasul. এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদের জন্য। থ্যাংক ইউ। তো আমরা বাবু ভাইয়ের ঘটনা শুনলাম এবং কিছু এক্সপ্লেনেশনও শুনলাম, আপনারা যেটা এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে মাঝে মাঝেই বলেন, তো আমরা সেরকম কিছু আলাপ আলোচনাও করলাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি আপনাদেরকে
ঘটনাটা জাহিদ ভাইয়ের 2018 সালের শীতের শুরুর দিকের ঘটনা। একজনের রেফারেন্সে জাহিদ ভাইয়ের কাছে একজন ভদ্রলোক আসেন যার নাম আসলাম উদ্দিন। সাভারে থাকতেন তারা। তার এক ছেলে আছে, তার নাম হচ্ছে রিমন, আর এক মেয়ে রুমি, এবং তার এক ভাগ্নি আছে যার নাম মনিরা। তার ভাষ্যমতে মেয়েটা ক্যাটারনিক সিজোফ্রেনিয়াতে আক্রান্ত গত 11 থেকে 12 বছর। ক্যাটারনিক সিজোফ্রেনিয়া হচ্ছে, এটা সিজোফ্রেনিয়া রোগ, কিন্তু এইখানে পেশেন্ট কথা বলবে না অথবা বেশি অ্যাক্টিভ থাকবে, এবং দেখা যাবে তাদের অ্যাক্টিভনেস মাঝে মধ্যে অনেক বেশি বেশি হয়ে গেছে, অথবা তাদেরকে কিছু কিছু টাচ করলে তারা কোনো ধরনের রেসপন্ড করবে না আর কি। এইটা হচ্ছে সেই সিজোফ্রেনিয়ার একটা টাইপ। তাদের সাথে সেই মেয়েটি থাকে, কেননা বা তার বাবা মা কেউ নাই। তো আসলাম সাহেব দায়িত্ব নিয়েছেন মেয়েটার দেখাশোনা করার। তো আসলাম সাহেবের মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা ঠিক হওয়ার পর থেকে একটা না একটা ঝামেলা লেগেই আছে। এটা হলো আসলাম সাহেবের মেয়ে যে রুমি। আপনারা একটু নামগুলো কানেক্ট করে নেবেন। যেদিন মেয়েটার বিয়ে ঠিক হয় তার 2 দিন পর একদিন রাতে মেয়েটার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার ঘর থেকে হুইল চেয়ারে করে কেউ বেরিয়ে গেছে। মেয়েটা এরপর দেখতে পায় তার ছোট ভাই যে রিমন তার ঘর থেকে দৌড় দিয়ে এসে মূল ঘরের গেট খুলে বের হয়ে যায়। এটা দেখে সে কিছু না ভেবেই তার ভাইকে ডাকার জন্য বের হয়। সে বের হয়ে দেখতে পায় তার ভাই বাড়ির মূল গেটের কাছে থাকা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে যখন আগাতে যাবে তখন সে দেখতে পায় একটা হুইল চেয়ার অন্ধকার ঝোপের পাশ থেকে তার দিকে এগিয়ে আসছে। সে তার ভাইকে ডাকতে যাবে, তখন সে দেখতে পায় তার ভাইয়ের দিকে ঘুরে তাকিয়ে আছে, তার ভাই তার দিকে ঘুরে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হলো নিষ্প্রাণ হয়ে আছে তার ভাই, এবং হুইল চেয়ারটা যখন তার কাছে এসে থেমে যায় তখন সে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। হুইল চেয়ারে মানুষের হাত পা কাটা ছিল এবং তা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল। এর মধ্যে থেকে একটা হাত হঠাৎ লাফিয়ে উঠে তার গলা চেপে ধরে তাকে মাটিতে ফেলে দেয়। মেয়েটা জ্ঞান হারাবার আগে একটা জিনিস দেখতে পায়, তার সেই বোন যে হুইল চেয়ারে থাকে, সিজোফ্রেনিয়া আক্রান্ত, তাকে চলাফেরা করতে পারে না, সে তার গলা চেপে আছে। চোখগুলো বড় বড়, মুখটা খুলে আছে এবং তার গলার কাছে কোনো চামড়া মাংসপেশি কিছুই নেই। সেই গলার জায়গাটা বিভৎসভাবে কোনো পশু হয়তো ছিঁড়ে ফেলেছে, এমনভাবে ঝুলে আছে আর সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। মেয়েটার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর মেয়েটার বাবা মানে আসলাম সাহেব নামাজ পড়তে ওঠেন এবং মেয়েকে উঠানে পড়ে থাকতে দেখেন। মেয়েকে ঘরে আনা হয় এবং পানি ছিটিয়ে হুঁশ ফিরিয়ে আনা হয়। এমনিতে সে কিছু তখন বলতে পারে না। সকালে সে তার বাবাকে রাতের কথাগুলো বলে। সব শুনে আসলাম সাহেব দ্রুতই একজন ইমামকে খুলে বলেন। ইমাম তাকে একটা তাবিজ দিয়ে দেন এবং বলে এই পানি বড়াটা দিচ্ছি। তো তিনি বলেন যে যেহেতু বিয়ে ঠিক হয়েছে, বদনামি যাতে না হয় খেয়াল রাখবেন। মেয়েটা সুন্দর, তো তাই বাতাসের কুনজর লেগেছে। তো সেদিন রাতে রুমি ভয় পাওয়ার পর তার মায়ের সাথে ঘুমিয়েছিল। হুইল চেয়ারে নড়াচড়ার শব্দে হঠাৎ রুমির ঘুম ভাঙে। মেয়েরা দেখতে পায় অস্বাভাবিকভাবে মনিরার ব্যবহার করা সেই হুইল চেয়ারটা ঘুরছিল চরকার মতো করে ঘরের মধ্যে। রুমি জেগে যাওয়ায় মনে হলো সেই হুইল চেয়ারটি থেমে গেছে। হঠাৎ করে এই হুইল চেয়ারটা রুমির দিকে ঘোরে। রুমি দেখতে পায় মনিরা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। হুইল চেয়ার থেকেই অনেকটা হাঁটু ভর দিয়ে হেঁটে এসে তার সেই শয়তান আবারও রুমির থুতনি চেপে ধরে। ঘের 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 একটা শব্দ বের হচ্ছিল মনিরার মুখ থেকে। এরপর রুমির আর কিছু মনে ছিল না। সকালে স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে যায়। মা বাবাকে রাতের ঘটনা সে বলে। তা শুনে আসলাম সাহেব পুনরায় আবারও ইমামের কাছে যান। সেই ইমাম তাকে বলে তাকে একজন আলেমের কাছে নিয়ে যেতে। সেই আলেম সেদিন বাসায় আসেন এবং তাদের বাসার মূল গেটের কাছে থাকার গাছের গোড়া থেকে 91টা তাবিজ বের করেন। 91টা তাবিজ সবগুলো খোলা হয়। এর মধ্যে কেবল একটা তাবিজের মধ্যে একটা জিনিস লেখা ছিল, ইকাব, যার মানে শাস্তি। 90টি খালি তাবিজ দেখে সেই আলেম আসলাম সাহেবকে বলেন কোনো বদ জিন ইচ্ছা করে এই কাজ করেছে। সে বুঝাতে চাচ্ছে সে এখানে সে আছে এবং সে ভয় দেখাবে এবং এটা নিয়ত করেই নিয়েছে সে। তাই সে আলেম বলেন আজ রাতে উনি সেই জিনকে তার ভাষ্য অনুযায়ী তুলা রাশির কারোর উপর হাজির করবেন। জাহিদ ভাই ব্র্যাকেট একটি কথা বলেছেন, তিনি নিজেই তুলা রাশি বিশ্বাস করেন, এইসব রাশি বিশ্বাস করেন না। রাতে সেই আলেম শুরু করেন তার প্রক্রিয়া। ডাকা হয় আসলাম সাহেবের মেয়েকে ভয় দেখাচ্ছে যেই জিন তাকে। তো জাহিদ ভাই নিজেও পারে এসব জিনিস করে আনতে, কিন্তু জাহিদ ভাই কখনো তা করেন না, কারণ হিতে বিপরীত হয় বেশি। সে আলেম যখন তার মতো করে দোয়া দুরুদ পড়ছিল তখনই আচমকা একটা হুইল চেয়ার সেই ঘরের গেট খুলে যায়, গেট খুলে চলে আসে। আসলাম সাহেব নিজে দেখছিলেন একটা 4-5 বছর বয়সী বাচ্চা সেই হুইল চেয়ারে বসে আছে পায়ের উপর পা তুলে। সে আলেম নিজেও এমন কিছু আগে কখনো দেখেনি। তিনি সেই জিনকে উদ্দেশ্য করে বলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন, কেন রুমিকে ভয় দেখাচ্ছেন? উত্তরে শুধু ছোট বাচ্চাটার হাসি ভেসে আসতে লাগলো, আর কিছুই না। অনেক চেষ্টা করার পরেও কোনো কথা না বলায় আলেম সাহেব তার বোতলবন্দি করার হুমকি দেয় এবং বোতলবন্দির প্রক্রিয়া শুরুও করে দেন।
তখন সেই হুইল চেয়ারটি একটি হাত দিয়ে চালিয়ে চালিয়ে সেই মেয়েটা বের হয়ে যায় সেই রুম থেকে। বের হওয়ার সাথে সাথে সেই বোতলটা ফেটে যায়, যে বোতলে ঢোকানোর কথা। সেদিনের মতো সেই আলেম চলে যান এবং পরদিন আসবেন বলে জ্বালিয়ে যান। সেদিন রাতে রুমি মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির ঘুম ভেঙে যায় ওর মায়ের ডাকে। তাকিয়ে রুমি দেখতে পায় ওর মায়ের নাক দিয়ে রক্ত পড়ছে, তার একটা চোখ কোটরের বাইরে বেরিয়ে আছে, তার মাথার চুলগুলো সব এলোমেলো, তিনি নিজেই কেটে দিয়ে কেটেছেন। তিনি বলছিলেন, ও রুমি মা, দেখ আমার কি যেন হচ্ছে, আমার চোখে নাকে ব্যথা, আর এই চুলগুলো খুব কামড়াচ্ছে, কেটে দেন আমাকে। মেয়েটা আচমকা কেমন ঘটনায় বিছানার পাশ দিয়ে নামার সময় পড়ে যায় সেখানে বিছানার নিচে থেকে মনিরা এসে রুমিকে গলা টিপে ধরে মারতে শুরু করে এবং রুমির চুল ধরে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে আটকে রাখে। রুমি ভয়ের চোটে কেবল কেঁদেই যাচ্ছিল। রুমির কান্নার শব্দ রুমির মায়ের ঘুম ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করা হয়। রুমি সারা রাত ঘুমাতে পারেনি এসব এরপর থেকে। সকালেই সে আলেমকে রুমির অবস্থা সম্পর্কে জানানো হয়। সেদিন সন্ধ্যায় সে আলেম আবারও আসেন। এবার তিনি রুমির উপরে প্রভাবে থাকা যে জিনকে হাজির করেন। সেই জিন হাজির হওয়ার পর থেকে আসলাম সাহেবের দিকেই শুধু তাকিয়েছিল। আলেম জিজ্ঞেস করেন, এই মজলুম মানুষকে কেন কষ্ট দিচ্ছ, কি কারণে? এমন অনেক প্রশ্ন করার পর সেই জিন একবার শুধু বলে, অনেকটা ভাঙা বাংলায়, আমি জালিম হলে আমায় কাবু করে দেখাও। কিছুক্ষণ পর সেই আলিম যখন দেখলেন সেই জিনকে কাবু করতে পারতেন না, তখন তিনি জানতে চান, শুধু কারণটুকু বলো, কেন কষ্ট দিচ্ছ? সেই জিন উত্তর দেয়, সচ্চাই ঢুনলো, সচ্চাই কা পিটারা তোমারে সামনে হ্যাঁ, মানে তোমরা সত্যটা খোলো, সত্যর যে বাক্স তোমার সামনে আছে। হাম ইন লোগোকে নেহি ছোড়েঙ্গে। তো আপনারা হিন্দি বোঝেন অনেকে, এটা হিন্দিতে বলেছে যে আমরা এই মানুষকে ছাড়বো না, জিল্লাত আনেওয়ালি হ্যাঁ ইনকি জিন্দিগি মে, তাদের জীবনে অনেক বিপদ আসবে। এটা বলে সেই জিন চলে যায়। আলেম সাহেব বুঝতে পারেন এই জিন মুসলমান, যার কারণে কোনো তদবির কাজ করেনি, আর এই জিন কোনো কারণে খুব রেগে আছে। তো আসলাম সাহেব নিজেও বুঝতে পারেননি কি হচ্ছে। সেই আলেম মনিরার কথা জিজ্ঞেস করছিলেন, কারণ তার মনে হচ্ছিল মনিরার জন্যই হয়তো এমন হচ্ছে। মনিরাকে আলাদা রুমে রাখা হতো। একজন বয়স্ক মহিলা মেয়েটার যত্ন নিত। দিনের বেশিরভাগ সময় এক ধ্যানে তাকিয়ে থাকতো মনিরা। মাঝে মাঝে মেয়েটা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া পেশেন্টদের মতো আচরণ করত, কথা বলতে পারতো না। আলেম সাহেব মেয়েটাকে দেখেন। আলেম সাহেব জানতে চান মনিরার এমন হলো কিভাবে। তখন আসলাম সাহেব বলেন, মেয়েটার মা মারা যাওয়ার সময়, জন্মের সময় বাবা পরে নিরুদ্দেশ হয়ে যায়। মেয়েটা গ্রামে তার নানানির মানে আসলাম সাহেবের বাবা মার কাছে মানুষ হয়। পরে মেয়েটাকে ঢাকায় নিয়ে আসা হয়। তো তাদের সাথেই থাকতো। মনিরার বিয়ে ঠিক হয়। বিয়ের কদিন আগে ছাদ থেকে পড়ে যায়, 2 তলার ছাদ, তাই তেমন সমস্যা হয়নি। কিন্তু ধীরে ধীরে ওর মানসিক সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে এইরকম অবস্থা হয়ে যায় ওর। আসলাম সাহেবের সবসময় মনে হতো ওনার কারণে মেয়েটার এমন হয়েছে। যদি উনি শহরে না আনতেন তবে মনিরা ছাদ থেকে পড়ে যেত না, আর ওর এই হাল হতো না। তাই তিনি মনিরার দায়িত্ব নেন। কিন্তু কেন মনিরার রূপ নিয়ে ভয় দেখাচ্ছে আসলাম সাহেবের মেয়েকে, তা বোঝা যাচ্ছিল না। তাই আলেম মনিরাকে দেখে এইটুকু বুঝতে পারেন যে এই মেয়েটার আশেপাশে খারাপ কিছুর ছায়া রয়েছে। তাই তিনি মনিরাকে তাবিজ দিয়ে যান এবং রুমিকে 2টা তাবিজ দিয়ে যান। এদিকে রুমির বিয়ে 12 দিন বাকি। কয়েকদিন পর একদিন রাতে রুমি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির আবারও ঘুম ভাঙে। এবার রুমি দেখতে পায় মনিরা দাঁড়িয়ে আছে, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চুলগুলো মনিরার আধা কাটা, হাতে একটা কেচি নিয়ে ভয়ঙ্কর হাসি মাখা মুখ নিয়ে রুমির দিকে তাকিয়ে বলছে, চুলগুলো দে না আমাকে রুমি, দেখ আমার চুল নেই, আমার চুলকে যেন কেটে নিয়ে গেছে। রুমি মা বলে ভয়ার্থভাবে ডাকতে লাগলো তার মাকে, কিন্তু ওর মা সাড়া দেয়নি তখন। তো পাশে দাঁড়িয়ে থাকা মনিরা কেচি হাতে নিয়ে ইশারা দেয় রুমিকে যে পাশে তাকাতে। রুমি ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ফ্যানে ওর মা ঝুলে আছে। মাঝখান থেকে ওর মায়ের শরীর 2 ভাগ হয়ে একখানি ফ্লোরে আর 1 ভাগ ঝুলে রয়েছে ফ্যানে। এটা দেখে রুমি চিৎকার দিতে যাবে, ঠিক তখনই ওর ফ্যানে ঝুলে থাকা ওর মা বলতে শুরু করে, ও মা আমায় বাঁচা। এটা বলার পর ধূপ করে সেই অর্ধেক কাটা ঝুলে থাকা শরীরটা ফ্লোরে পড়ে যায় এবং ভেতরে থাকা অর্গ্যানগুলো ছিটকে বেরিয়ে আসে। তা দেখে অর্গ্যান মানে সব ভিতরে সব আমাদের লিভার সব আছে, চুপ করে বেরিয়ে আসে আর কি। তা দেখে চোখ বন্ধ করে রুমেই শুধু চিৎকার করতে লাগলো রুমি। আসলে যখন রুমির সাথে এসব হচ্ছিল তখন ওর মা বাথরুমে ছিলেন। তিনি এসে দেখেন রুমি 2 হাত দিয়ে মুখ ঠেকে পা ছুটছিল এবং প্রচণ্ডভাবে চিৎকার করছিল। ওর চিৎকারে বাবা ভাইয়ের সাথে সাথে চারপাশের প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায়। বেশ কয়েকজন এগিয়ে আসেন কি হয়েছে তা জানার জন্য, কিন্তু রুমি চিৎকার করতেই থাকে এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলে। রুমির বাবা রাতে আলেমকে আবারও ফোন করে। রুমির চিৎকার সেই আলেম ফোনেও শুনেছিল। তার পরামর্শে আরেকজনের কাছে রুমিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে রুমির অবস্থা খারাপ হয়ে গেছে। কাউকে চিনতে পারছিল না, মাকে ছাড়া। যেই হুজুরের কাছে নেওয়া হয় তিনিই ঝাড়ফুঁক করে দেন এবং যেই জিন রুমিকে কষ্ট দিচ্ছে সেই জিনকে তিনি বোতলবন্দি করেন।
তাও রুমি সেই যেই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিল তা থেকে বের হতে পারেনি। এদিকে বিয়ের 7 দিন বাকি। সেদিন রাতে রুমির বাবার ঘুম ভাঙে গুনগুনিয়ে গান গাওয়ার শব্দে। তিনি উঠে দেখেন মনিরা হুইল চেয়ারে বসে গুনগুনিয়ে গান গাইছে। তাকে দেখে মনিরা বলে উঠে, এই এদিকে আয়, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। এই কথাটা শেষ হওয়ার পর ধূপ করে একটা বাইরের শব্দ হয়। রুমির বাবা মনে করেন সেই জিন হয়তো আবার মুক্ত হয়ে গেছে। তখন তিনি সাহস করে মনিরার কাছে যান। অনেকটা ইমোশনাল হয়ে তিনি জিজ্ঞেস করেন, কি করেছি যে আমার মেয়েটাকে আপনি কষ্ট দিচ্ছেন? একবার বলুন, কারণটা তো বলুন, কিসের জন্য এমন করছেন? আমাদের উপর জুলুম করবেন না, বলুন কি হয়েছে? মনিরা তার দিকে তাকায়, চোখগুলো লাল 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 চোখ। তো মানে আমরা বাস্তবেও দেখিনি। সেই চোখ দেখলে কেমন লাগে তা কেবল যে দেখেছে সেই বুঝে। তাকে সে হিন্দিতে বলে জুলুম, আগের কথায় যে জুলুম কি বাত তুম কহ रहे हो, दो आंखें रेते हुए भी तुम अंधे हो, सच्चाई दिखाई नहीं देता क्या? तो आप जब तकलीफ में हो तो खुद को मजलूम समझते हो, जब खुद जुल्म किए थे तब नहीं समझ आए थे। বলেছিল আপনি যখন কষ্ট পাচ্ছেন তখনই আপনার মজলুম মনে হয়, তো যখন আপনি জুলুম করেছেন তখন কি আপনার মনে ছিল না? বলেই ওনাকে গলা টিপতে ধরে মনিরের রূপী সেই জিন এবং দেয়ালে ঠেসে ধরে এবং আরও কিছু বলতে থাকে, কিন্তু দম আটকানো অবস্থায় থাকার কারণে কিছুই তার কানে নেই, কানে যায়নি সে কি বলছিল। সেই জিন তাকে নিচে ফেলে দেয় এবং চলে যায়। কিছুক্ষণ পর তিনি একটা ছেলের কান্নার শব্দ শুনতে পান। তার ঘরের জানালার পাশে ঠিক কোনোভাবে যে দেখতে পান তার ছেলে পড়ে আছে উঠোনে। তিনি দ্রুতই বাইরে যান এবং রুমির মা এবং তার আত্মীয় স্বজনদের ডাকেন সাহায্যের জন্য। পরে দেখা গেল রিমনের এক পা ভেঙে গেছে। তাকে পরে হাসপাতালে নেওয়া হয়। রুমি কিন্তু ভালো ছিল। রিমন জানায় রিমন রাতে সোফার উপর ঘুমিয়েছিল, ওর ঘুম ভেঙে যায়। রিমন দেখতে পায় মনিরা হুইল চেয়ারে করে ছাদের দিকে নিয়ে যাচ্ছে, যেটা সম্ভব ছিল না। তো রিমন রুমিকে ছাদে যেতে নিষেধ করতে থাকতে তাদের ডাকতে যায় আর কি। রিমন দ্বিতীয়তলার ছাদে যেয়ে দেখতে পায় রুমি মনিরাকে হুইল চেয়ার থেকে ফেলে দিয়ে মারছে। রিমন বাধা দিতে যাবে, ঠিক তখন রিমনকে রুমি চর মেরে ফ্লোরে ফেলে দেয়। রিমন দেখতে পায় রুমি মনিরার চুল কেটে দিয়ে সেই চুল হাতে নিয়ে নারকীয়ভাবে হল্লোড় করছিল। রুমি যেন নরপিশাচ হয়ে গেছে। সেই মনিরার মাথা ধরে ছাদের ফ্লোরে বারবার আঘাত করতে লাগলো। তারপর মনিরাকে হাত দিয়ে টেনে হিঁচড়ে সেই দ্বিতীয়তলা ছাদ থেকে ফেলে দেয়। এরপর খিলখিলিয়ে হাসতে হাসতে রিমনের কাছে রুমি আসে। সে রিমনকে দুই হাত দিয়ে ধরে সেই ছাদ থেকে ফেলে দেয়। এরপর রিমন আর কিছু মনে ছিল না আঘাতের কারণে। একদিকে বিয়ের অল্প কয়েকদিন বাকি। রুমির সমস্যা আর এখন ছেলের আহত অবস্থার কারণে আসলাম সে প্রচণ্ডভাবে বিচলিত হয়ে গিয়েছিলেন। মান সম্মান হানি, এমনকি মেয়ের নামে বদনাম রটে যাওয়ার ভয়ে ছিলেন। এবং তার এক প্রতিবেশী আত্মীয়র মাধ্যমে তিনি জাহিদ ভাইয়ের কাছে এসেছেন। বিয়ের তখনও 5 দিন বাকি। তো জাহিদ ভাই কথাগুলো শুনে কিছুই ধরতে পারছিল না। আর এখন অনেক নিয়মকানুন মেনে যাদের সমস্যা তাদের কাছে জাহিদ ভাই যান। আগের মতো মন চাইলে তিনি চলে যান না। রুমির নাম ঠিকানা জাহিদ ভাই আমির সাহেবের কাছে দেয়। তিনি অপেক্ষা করতে বলেন জাহিদ ভাইকে। আমির সাহেব ফিরে আসেন, তার কাছে থাকা রুমির ঠিকানা লেখা কাগজটি জ্বালিয়ে দেন। জাহিদ ভাইকে স্পষ্ট করে বলে দিলেন, তাদের বলে দাও তাদের জন্য বিন্দু পরিমাণ সময় আমরা নষ্ট করতে পারবো না, আমরা তাদের সাহায্য করব না। কি কারণ তা বলার ইচ্ছেও নেই। আস্থা করে যাক তারা। আর তোমাকে বলে দিচ্ছে বাহাদুরি দেখাতে যেও না, আমরা কোনো সাহায্য সেই ক্ষেত্রে তোমাকেও করব না। আমি জাহিদ ভাই পাল্টা কথা বলেনি, কারণ বুঝতে পারছিল তিনি যা জানেন তা বলতে চাইছেন না। এতটুকু জাহিদ ভাই বুঝতে পারে এবং তারা এমন কিছুর ফল ভোগ করেছে যা তাদের প্রাপ্য ছিল। তো জাহিদ ভাই তাদের কথার মায়াজাল ব্যবহার করেনি। তো সোজা সাপটা জাহিদ ভাই আসলাম সাহেবকে বলে, আমির সাহেব আপনাদের কাজ করতে চাইছেন না, অন্যদিকে আপনি দেখুন। আর উনি কারণ বলতে চান না কেন। তো কিন্তু এটা হয়তো আপনাদের করা অতীতের কোনো ভুলের কারণে হচ্ছে, এটা জাহিদ ভাই তাদেরকে বলেন। তিনি অনেক প্রশ্ন করলে উত্তর ছিল না জাহিদ ভাইয়ের কাছে। তো জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে তার মেয়ের বিয়ে ভাঙবে না। উনি চাইছিলেন যে বিয়েটা কোনোভাবে যেন হয়ে যাক, কিন্তু তাকে জাহিদ ভাই বলেছিলেন ছলনার আশ্রয় নেবেন না, হলে বিপদে পড়তে হবে, পস্তাতে হবে। কিছুদিন পর আসলাম সাহেব জাহিদ ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করেন। রুমির অবস্থা মনিরের মতো হয়ে গেছে এবং বিয়ে ভেঙে গেছে, সেটা তিনি জাহিদ ভাইকে জানান। জাহিদ ভাই একটু চিন্তা করে শুধু সত্য জানার জন্য তাদের সাভারের বাসায় যায়। যাওয়ার পথে রাস্তায় তিনি জাহিদ ভাইকে বলেন, বিয়ের আগের দিন রুমির মা ছাদে গিয়েছিলেন। তিনি সেদিন যে দেখতে পান রুমি বসে আছে, তার সামনে একটা ছায়া বসেছিল। সেটা তিনি নিচে নেমে সবাইকে ডাকতে লাগলেন, কিন্তু আসলে রুমি নিচেই ছিল আত্মীয় স্বজনদের সাথে। একটা অনুষ্ঠান নিয়ে তারা ব্যস্ত ছিল রুমিকে তৈরি করতে। হঠাৎই রুমির শাড়িটা খুলে যেয়ে সিলিং ফ্যানের সাথে জড়িয়ে যায় এবং রুমির গলায় ফাঁস লেগে যায়। ঘরে তখন অনেক লোকজন ছিল, তাই সাথে সাথে রুমির শাড়িটা কেটে দেয় ওর গলার ফাঁস থেকে ছুটে যাওয়ার জন্য।
ঠিক তখনই ঘরবর্তী লোকের সামনে ফ্যানের সাথে আটকে থাকা শাড়িতে আগুন ধরে যায় আর রুমির খিঁচুনি শুরু হয়। সে সময় রুমির মায়ের চুল ধরে কেউ টান দিয়ে সবার সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। বেশ কয়েকজন দোয়া দুরুদ জোরে জোরে পড়তে থাকে এবং রুমির মাকে ধরে ফেলে। ঘরবর্তী লোকের সামনে এমন হওয়ায় বেশ কয়েকজন আত্মীয় চলে যান বিয়ে বাড়ি থেকে। বাকি সবাইকে পুরো ব্যাপারটা বোঝানো হয়। সকালে বরযাত্রী আসে বিয়ের জন্য, যাতে কোনো সমস্যা না হয় তাই এক হুজুরের পরামর্শে ছোট আকারের কোনো কোরআন শরীফ রুমির হাতে দিয়ে দেওয়া হয়। ঠিক যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে তখনই ও মা বলে রুমি একটা চিৎকার দিয়ে আঁকাবাঁকা হয়ে যায়, ভয়ানক ভঙ্গিতে বসে পড়ে এবং বিয়ে বাড়িতে সবাই যেন জেনে যায় রুমির কোনো না কোনো সমস্যা আছে। তারপর বিয়ে ভেঙে যায় এবং সেই আঁকাবাঁকা অবস্থাতেই রুমি বসে থাকে এবং আবোল তাবোল বকতে থাকে। বাসায় ঢোকার পর জাহিদ ভাই দুই রকমের অনুভূতি পাচ্ছিল। মনে হচ্ছিল ভালো খারাপ দুইটা শক্তি আছে একসাথে। ছাদ থেকে কেউ তাকিয়েছিল জাহিদ ভাইয়ের দিকে এবং প্রচণ্ড রাগ নিয়ে, আর নিচতলায় একজন দাঁড়িয়ে জাহিদ ভাইকে দেখছিল, যার জন্য জাহিদ ভাই একটু থেমে যায়। নিচে যে দাঁড়িয়েছিল সে হাতে ইশারা করে বলছিল, আসো, কোনো সমস্যা নাই, মানে ভেতরে আসো। তো ঘরে প্রবেশ করে জাহিদ ভাই, আর তার তখন মনে হচ্ছিল সিঁড়িঘর থেকে কেউ তাকিয়ে আছে জাহিদ ভাইয়ের দিকে। সরাসরি রুমিকে দেখতে চায় জাহিদ ভাই, দেখতে চায় এবং রুমির ঘরে এগুচ্ছিল জাহিদ ভাই। তখন জাহিদ ভাইয়ের জামা ধরে কে যেন টান দেয়, সেই জিন যে নিচে দাঁড়িয়েছিল। তো জাহিদ ভাই ঘুরে তাকানোর পর সে জাহিদ ভাইকে ইশারা দিয়ে একটা ঘর দেখায়। জাহিদ ভাইয়ের কানে শুনতে পাচ্ছে, সচ্চাই ঢুন রে হো, সচ্চাই ধার হ্যায়, সত্য খুঁজতেছো, সত্য এখানে। তো জাহিদ ভাই আসলাম সাহেব ডাকে, মানে জাহিদ ভাইকে আসলাম সাহেব ডাকেন রুমির ঘরে যেতে। জাহিদ ভাই যায় এবং তখন যেই ঘরের দিকে ইশারা করে জাহিদ ভাইকে বলছিল সত্য ওই ঘরে, যে ঘর থেকে ক্রমাগত ইশারা পেয়ে যাচ্ছিল, তো ওই ঘরে যাতে রুমির বেঁকে থাকা অবস্থায় জাহিদ ভাই দেখতে পায় এবং কালো একটা বাচ্চা রুমির ঘরের পেছনে ঝুলে আছে। অন্য কিছু না ভেবে জাহিদ ভাই রিংটা হাতে পরে রুমির কপালে লাগিয়ে ধরে এবং জাহিদ ভাই একটা সূরা পড়তে থাকে। রুমিকে 5 মিনিটের মধ্যেই সেই খারাপ জিন ছেড়ে দেয় এবং রুমি ঠিক হয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে। জাহিদ ভাই সেই ঘর থেকে বের হয়ে ওই ঘরের দিকে, মানে ওই ঘর থেকে বের হয়ে সেই ঘরের দিকে যায়, সেই ঘরে যে ঘর থেকে ইশারা আসছিল। ঠিক তখনই জাহিদ ভাই রুমির মাকে দেখতে পায়। তো জাহিদ ভাইয়ের আয়াস দিয়ে তিনি যাচ্ছিলেন রুমির শুশ্রূষা করতে, আর জাহিদ ভাই ওনাকে দেখার সাথে সাথেই অর্ধেক পরিষ্কার হয়ে যায় সমস্যার সৃষ্টিকারী আর কেউ না, রুমির মা। জাহিদ ভাই অনেক কিছু টের পায় এবং বুঝে, কিন্তু তা প্রকাশ করে না, সব সময় প্রকাশ করেন না। চালাকি করতে হয়, বুদ্ধির প্রয়োগ করতে হয়। জাহিদ ভাই আসলাম সাহেবকে সেই ঘরের সামনে ডেকে আনে এবং বলে, কে থাকে এখানে? তো তিনি জাহিদ ভাইকে বলেন তার সেই অসুস্থ ভাগ্নি মনিরা। জাহিদ ভাই তখন প্রচুর ইনফরমেশন পাচ্ছিল, অনেক কথা, অনেক কল্পনা এবং এক সময় শুনছিল এবং দেখছিল। জাহিদ ভাই মাঝে মাঝে এমন একটা পর্যায়ে প্রবেশ করে যখন জাহিদ ভাইয়ের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখে। কিভাবে দেখে, কে দেখায় জাহিদ ভাই তা জানে না। জীবনে জাহিদ ভাই অনেক কিছু হারিয়েছে, কিন্তু বিনিময়ে এগুলিই পেয়েছে। হয়তো বোঝাতে পারবে না জাহিদ ভাই, এক কথায় সিক্স সেন্স। তো জাহিদ ভাই বুঝতে পারছিল মনিরা ওনার আপন মেয়ে, কিন্তু তা বুঝতে না দিয়ে সেই ঘরে ঢোকে এবং জাহিদ ভাই সেই কালো বাচ্চাটাকে দেখতে পায়, যেই বাচ্চাটা রুমির ঘরের পেছনে দেখতে পাচ্ছিল। ভাই রিংটা বের করে আবার হাতে পড়ে এবং রুমির ডান হাতটা ধরে এবং কোরআন শরীফ খুলে একটি সূরা পড়ে ধীরে ধীরে ভক্তির সাথে বকতে শুরু করে। জাহিদ ভাই জানতো জাহিদ ভাইকে আল্লাহ সাহায্য করবেন, আর তাই হয়েছে। জাহিদ ভাই শুনতে পেল মনিরা নড়াচড়া করছে। আব্বু আব্বু বলতে সে বিছানায় যেভাবে বসা ছিল, হাত পা পা উল্টো ভাঁজ করা অবস্থায় সে বিছানায় পড়ে যায়। জাহিদ ভাই চোখ খুলে এবং দেখে আসলাম সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন তা জাহিদ ভাইয়ের দিকে। তাকে মনিরাকে ধরে ঠিক করতে বলে সেই ঘর থেকে বের হয়। তো জাহিদ ভাই শুনছিল কেউ জাহিদ ভাইকে ডাকছে, ইধার আও বেটা, ইধার আও, এখানে আসো। সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে জাহিদ ভাই এবং বাইরে বেরিয়ে দেখতে পায় সেই ভালো জিন তাদের বাড়ির মূল দরজার পাশে থাকা গাছের থেকে জাহিদ ভাইকে ডাকছে। জাহিদ ভাই সেই গাছের নিচে যায়, আর ঠিক তখনই সেই ভালো জিন জাহিদ ভাইয়ের চোখে হাত দেয়। জাহিদ ভাই দেখতে পায় একটা মেয়েকে একজন মহিলা মারধর করছে। পাশে দাঁড়িয়ে আরেকটা মেয়ে সেটা দেখছে। কেচি দিয়ে কেউ তার চুল কেটে ফেলেছে। ছেঁড়া কাপড় পরে একটা ঘরে সেই মেয়েটা অন্ধকার বসে আছে। গেট খুলে সেই মহিলা মেয়ে তাকে মারতে মারতে কোথায় যেন নিয়ে গেল এবং ধপ করে একটা শব্দ হলো। এরপর সেই জিন তার হাত সরিয়ে নেয়। সে বলে, क्या দেখা তুমনে বেটা? তো জাহিদ ভাই বলেন, তুমি কি দেখেছো বাবা? তো জাহিদ ভাই বলে, সব কিছু। তিনি বলেন, অনেকটা এমনভাবে মনিরা আসলাম সাহেবের প্রথম সন্তান। জন্মের সময় বেচারির মা মারা যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মনিরাকে রুমির মা হিংসা করতো, কিন্তু মনিরা সবার আদরের ছিল, তাই সে তার হিংসাটা বোঝাতে দিত না। মনিরার বাবা যখন বিদেশে ছিলেন, মনিরার বয়স 16-17, রুমির বয়স 15-16 হবে। মনিরার নামে অনেক কিছু জমি লিখে দিয়েছিলেন। সেই জমি নিজের মেয়ের নামে নেওয়ার জন্য একদিন তিনি কবিরাজের মাধ্যমে জিন চালান দিতে চান। কবিরাজ মনিরার মাথার চুল চান। তখন রুমির মা অনেক মারধর করে মনিরার মাথার চুল কেটে নিয়ে মনিরাকে বেঁধে রাখেন।
সেই চুল কবিরাজকে দেওয়ার 1 ঘন্টা পর থেকে মনিরা আবোল তাবোল বলতে শুরু করে এবং খুব চিৎকারে চেঁচামেচি করতে থাকে এবং দৌড়ে ছাদে চলে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে মনিরা পা ভেঙে যায়। এটা সেই খারাপ জিন করায় যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো যখন কবিরাজ রুমির মাকে যা করতে বলতো তাই করায় রুমি সেখানে থাকতো আর কি। সে তো বুঝতো তার মা মনিরা ক্ষতি করছে, সে বাধা না দিয়ে তার মায়ের সাথে থাকতো কেন? এই জন্য এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে। এক ভাগ কষ্ট রুমি দেয়নি এবং যেই পরিমাণ কষ্ট মনিরার পেয়ে এসছে এতদিন, তো প্রতি রাতে মনিরাকে ভয় দেখিয়ে সেই জিন নিজের কবজায় নিয়ে যায় এবং এই দীর্ঘ এতগুলো বছর মেয়েটার জীবন থেকে কেড়ে নেওয়া হয়। এই ভালো জিন মেয়েটাকে একদিন বাড়ির ছাদে দেখেছিলেন, সেই থেকে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন মেয়েটাকে বাঁচাতে, তাই তিনি নিজেই এসব করছিলেন যা রুমির সাথে হয়েছিল, যিনি উর্দু কথা বলে। কিন্তু বিয়ের দিন তিনি কিছুই করেননি। বিয়ের দিন সেই খারাপ জিনটাই রুমিকে ভর করেছিল, ইচ্ছা করেই সে এই কাজটি করেছে। এগুলো শোনার পর ঘৃণা জন্মে গিয়েছিল এই বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য। এই জন্যই জাহিদ সাহেবের আমির সাহেব তাদেরকে কিছু করতে বারণ করেন এবং এই জন্যই তিনি চাননি যেন এই কথাগুলো তারা চাননি যেন এই কথাগুলো ওই জাহিদ ভাই আমির সাহেব চাননি যেন এই কথাগুলো জাহিদ ভাই না জানেন। তো জাহিদ ভাই বলছিল এখন কি হবে মনিরা? তো উনি বলেন, তুমি মনিরা আর রুমির কাছ থেকে ওই বদমাইশ জিনকে সরিয়ে দাও, তোমাকে সাহায্য করব আমি। আসলাম সাহেবের সাথে কথা না বলে জাহিদ ভাই রুমি এবং মনিরের উপর একটি সূরা 41 বার ফু দিয়ে এবং অন্যান্য কিছু কাজ করে চলে আসে। জাহিদ এতটাই বিরক্ত ছিল, বুঝলো রুমির মা খারাপ। আসলাম সাহেব কি করলো? নিজের আপন মেয়েকে বাইরের মানুষের সামনে বলতো ভাগ্নি, পরিচয় দিত না। এই জন্য যেন লোকজন তার সন্তানদের এটা না বলতো যে ওদের ঘরে পাগল রোগী আছে, এটার কারণে এই কাজটা করা, এটা জঘন্যতম একটা কাজ। জাহিদ ভাই চলে আসে সেই পরিবেশটা থেকে। মনিরা দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং রুমিও। কিন্তু নাটের গুরু রুমির মা অসুস্থ হয়ে পড়েন। একদিন রাতে রুমির মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান রুমি বসে আছে আর তার সামনে রিমন মরে পড়ে আছে। রুমি ধারালো কিছু দিয়ে রিমনের পেট কেটে ফেলে ওর নাড়ি ভুড়ি বের করে ওর গলায় মালা দেওয়ার মতো করছে নাড়ি ভুড়িগুলো দিয়ে। আর তখন রুমির মা সাথে সাথে মায়ের চোখাচোখি হয়ে যায়। রুমির মা ভয়ে নড়াচড়া করতে পারছিল না। রুমি ধীরে ধীরে উঠে হাঁটু ভর দিয়ে এগিয়ে আসে তার মায়ের দিকে। রুমির মা নড়তে চড়তে পারছিল না। সে ধারালো কিছু দিয়ে রুমির মায়ের চুল কেটে ফেলে। এরপর তাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে তার ডান হাত মোচড় দিয়ে ভেঙে দেয়। এতে তিনি চিৎকার শুরু করে দেয় এবং ব্যথার জ্বালায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তিনি সেই ঘটনা সবাইকে বলেন, কিন্তু তার পাশে থাকা আসলাম সাহেব তার স্বামী বলেন আরেক কথা। সেই রাতে তার ঘুম ভেঙে যায় তাদের পোষ্য কিছু মুরগির ডাকে। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান রুমির মা চুল খোলা, মুখ লাল দিয়ে কিছু দিয়ে মাখানো, হাতে কেচি নিয়ে নারকীয়ভাবে লাফাচ্ছে এবং তাদের পোষ্য কিছু মুরগি হাতে নিয়ে একটার পর একটা মুরগির মাথা কেচি দিয়ে কেটে দেয়ালে ছুঁড়ে মারছে আর কিছু একটা মন্ত্রের মতো বলছে। এটা করার পর তিনি দেখতে পান রুমির মা সেই দেয়াল ছুঁড়ে মারা মৃত মুরগি একটা তুলে নেন এবং কামড় দিয়ে মুরগির নাড়ি ভুড়ি বেরগুলো বের করে মালার মতো করে গলায় ঝুলাতে লাগলেন। এরপর তিনি উঠে দাঁড়ান এবং নিজেই কেচি দিয়ে নিচের চুল কেটে ফেলেন। রুমির বাবা গেট লাগিয়ে ফেলেন যাতে রুমি এগুলো দেখতে না পায়। তিনি রুমির মাকে ধরতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বাতাসের মধ্যেই রুমির মায়ের ডান হাত মোচড় দিয়ে ঘুরে যায় এবং তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন। সেদিন বিকেলে তিনি জাহিদ ভাইকে ফোন দেন, এই কথাগুলো বলেন। জাহিদ ভাই তাকে সাফ না করে দেন এবং বলে দেন তিনি যেন আর যোগাযোগ না করেন। তিনি অবশ্য জাহিদ ভাইকে আগেও জানিয়েছিলেন মনিরা এবং রুমি একদম সুস্থ এবং স্বাভাবিক। এবং পরে জাহিদ ভাই আর আসলাম সাহেবের কথা বলেনি। ঘটনাটা ভয়ের না, জাহিদ ভাই জানেন, কিন্তু জাহিদ ভাই এটা শেয়ার করলো কারণ এটাই তো অভিজ্ঞতা, এটাই তো অভিজ্ঞতা। এই জন্য উনি একটা মেসেজ দিয়েছেন যে আমরা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারি। আমির সাহেব জাহিদ ভাইকে একটুও সাহায্য করেনি এই ব্যাপারে। পরে যখন জাহিদ ভাই কি হয়েছে তা বলতে গিয়েছে, তারা তখন শুনতেও চাননি। এটা ছিল ঘটনা। আশা করছি জাহিদ ভাইয়ের এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমাদের ফেসবুকের পেজ, ইনস্টাগ্রাম সব জায়গায় আমরা আছি, সব জায়গায় আমাদের পাবেন। বেশি বেশি কমেন্ট করুন ফ্যান অফ দ্য উইক হবার জন্য এবং আমাদের ঘটনা আপনাদের কীরকম লাগছে, আপনাদের কি কি আপগ্রেডেশন দরকার, সব ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দিন আমাদের গ্রুপে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সবাই সাথেই ছিলেন এতক্ষণ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি রাকিব রায়হান উত্তরা থেকে বলছি। এটি আমার ভৌতিকতায় দ্বিতীয় ঘটনা। এর আগে বিগত এপিসোডে আমার প্রথম ঘটনা শোনানো হয়। বর্তমানে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রাকিব সরকার নামে একজন। আজ মূলত পুরোপুরি বাস্তব এবং সত্য ঘটনা তুলে ধরার উদ্দেশ্যে ঘটনাটি তিনি আমার কাছে শেয়ার করছেন। আশা করি ঘটনাটি আপনাদের সকল লিসেনারদের খুবই ভালো লাগবে এবং
আগেই বলা দরকার, যেহেতু আমরা মুসলিম, আমাদের পবিত্র কোরআনে জিন সম্পর্কে উল্লেখিত আয়াত আছে, অতএব জিনকে অবিশ্বাস করা আমাদের জন্য কাম্য নয়। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনার দিকে যাই। ঘটনাটি মূলত তিনি কোনো এক আলেমের মুখ থেকে শুনেছিলেন। তিনি তাদের পার্শ্ববর্তী এলাকার এক বাসিন্দা। হঠাৎ করে একদিন চায়ের আড্ডায় আলেম ঘটনাটি তাকে বলেছিল। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। তো ঘটনাটি ঘটে নেত্রকোনা জেলার কোনো এক গ্রামে। আমরা জানি নেত্রকোনা জেলা বর্ডার এলাকায়, ওখান থেকে ভারতের সীমান্ত খুব কাছাকাছি। তো ঘটনার সময়কাল 1990। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাস্তাউল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হৃদয়। ওনার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রামে, আর এখানেই ঘটনার স্থান। ঘটনাটির সময়কাল 2004 কি 5 সাল এমনটা হতে পারে। আর ঘটনাটি 100% সত্য একটি ঘটনা, এটি উনি আমাদেরকে জানিয়েছেন। আর ঘটনাটি যার সাথে ঘটেছে ওনার নিজের চাচা, তার নাম হচ্ছে সেলিম। তবে সেলিম চাচা এখন আর জীবিত নাই। আর এই ঘটনাটি ওনার পরিবারের সবাই জানেন এবং আশেপাশের অনেকেই জানেন, এবং ওনাদের পরিবারের সবাই এই ঘটনা সম্পর্কে আসলে সাক্ষী দিতে পারবেন যে হ্যাঁ, এই ঘটনাটার সত্যতা আছে। তো এই সেলিম চাচা পেশায় একজন মাঝি ছিলেন। ওনাদের গ্রামের একটা নদী রয়েছে, তেঁতুলিয়া নদী। এই তেঁতুলিয়া নদীর মাঝি ছিলেন উনি। সারাদিন নৌকায় করে মানুষ পারাপার করে দিতেন এবং তা দিয়ে ওনার ছোট্ট সংসার খুব ভালোভাবেই চলে যেত। তো সেলিম চাচা প্রতিদিন ভোরবেলা উঠে তার কাজে যেতেন, আর তার সাথে টুকটাক অনেক প্যারানরমাল ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। একবার তিনি যখন ভোর সকালবেলা নদীর পাড়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখেন তার সামনে একটি লম্বা সাপ শুয়ে আছে। সাপটি ছিল অস্বাভাবিক রকমের মোটা এবং লম্বা। সাপটি লম্বায় রাস্তার এপার থেকে ওপার প্রায় 12 ফিট হবে। ওটা 12 ফিটের রাস্তা ছিল। তো এত বড় সাপ গ্রামে দেখাটা কি অস্বাভাবিক নয়? কারণ এত বড় সাপ গ্রামে এর আগে কেউ দেখেছে এমনটা উনি শোনেনও নাই। তো উনি এরকম হঠাৎ করে দেখে ভয় পেয়েছিলেন। সেখানে উনি কিছুক্ষণ দাঁড়িয়ে দোয়া পড়ছিলেন, হঠাৎ করে দেখেন যে তার সামনে কিছুই নাই। তো এরকম যে একটা ছোটখাটো ঘটনা তার সাথে কিন্তু ঘটেছে। এবার আসি আসল ঘটনায়। এই সেলিম চাচা উনি কিন্তু শীতের সময় রস সংগ্রহ করতেন। কারণ হচ্ছে শীতের সময় নদীর পানি অনেকটা শুকিয়ে যায়। তো তখন উনি অন্য প্রফেশনে চেষ্টা করতেন যে সেখান থেকে কিছু অন্য প্রফেশন থেকে আয় করার জন্য বৈধ পন্থায়। তো উনি ওই শীতের সময় রস সংগ্রহ করতেন, সেই রস বিক্রি করে ওনার অর্থ উপার্জন হতো। আর ওই সময় যতটুকু খেয়া পার করা যায়, যতটুকু সময় বা যদি করা যেত, না হলে নাই, এরকম আর কি। তো ওখানে আরেকজন ব্যক্তি ছিলেন, এই যে আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন হৃদয় ভাই, ওনার দাদার নাম হলো আনসার। তো এই আনসার দাদা এই সেলিম চাচাকে বলে, সেলিম তুই কালকে সকালবেলা আমাকে 1 কলসি রস এনে দিস। আমার বাড়ি কুটুম আসবে, মানে মেহমান আসবে, ঘরে পিঠা বানাবে। আর গ্রামে কিন্তু শীতের সময় খেজুরের রস দিয়ে পিঠা বানাতো, যেটা এখনো বানায়, এবং এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো সেলিম চাচা বলে ঠিক আছে, আমি রস এনে দেব। তো সেলিম চাচা সন্ধ্যায় যখন খেজুরের গাছে রস সংগ্রহের জন্য হাঁড়ি পেতে আসছেন, আর ওই হাঁড়িতে ফোটা ফোটা রস পড়বে, সেটা সকালবেলা বা ভোরবেলা উনি সংগ্রহ করবেন। সেরকমই পরিকল্পনা করেছেন যে ওখান থেকেই একটা বড় এক হাঁড়ি মানে রস, এটা উনি আনসার দাদাকে দিবেন। তো বলে রাখা ভালো, ওই জায়গাতে মোট 3টি খেজুর গাছ ছিল। তো খেজুর গাছগুলো ছিল এই হৃদয় ভাইদের বাড়ির সামনে রাস্তাটার ওপারে ক্ষেতের মাঝখানের একটি ভিটায়। ওই ভিটাটা সেলিম চাচার আপন ভাইয়ের। এই জন্য সেই ভিটার খেজুর গাছগুলোর রস উনি সংগ্রহ করতেন এবং বিক্রি করতেন নিজের আপন ভাইয়ের, আর ওনার ভাইয়ের অনুমতি ছিল, সুতরাং তার নিজের গাছও বলা চলে আর কি। তো সেলিম চাচা সন্ধ্যার সময় সেই হাঁড়িগুলোতে হাঁড়ি পেতে আসলেন। ঘরে এসে সেলিম চাচা তার স্ত্রীকে বললেন, এই আমাকে সকাল সকাল কিন্তু উঠায় দিও, আনসার চাচা তো রস চেয়েছে, তার ঘরে নাকি পিঠা বানাবে, কুটুম আসবে। তো ওনার স্ত্রীকে কথা বলে রাতের খাবার শেষ করে উনি ঘুমিয়ে পড়েছেন। তো রাত আসলে আনুমানিক কয়টা বাজে এটা উনি আসলে জানেন না। হঠাৎ করে সেলিম চাচাকে কি যেন ডাক দিল। প্রথমে একটা ডাক দিয়েছিল, ওই প্রথম ডাকেই কিন্তু সেলিম চাচার ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম চোখে আসলে অতটা খেয়াল করেন নাই যে আসলে কয়টা বাজে, কি আসলে বিষয়, এই আর কি। আর ওনার কাছে ঘড়িও ছিল না। তো আবার একটা ডাক দেয়, যাই সেলিম। তো সেলিম চাচা বলে যে ডাকে কে আমাকে?
তখন আর কি উত্তর আসে, আমি আনসার। তো সেলিম চাচা বলে যায়, আরে আনসার চাচা আপনি এত রাত্রে? তখন আবার ওই পাশ থেকে উত্তর আসে, আরে বলিস কি এত রাত, মানে আরে বেটা কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে, আর রস আনতে যাবি না, আমার কুটুম আসবে, তুই রস না দিলে তো আমার মান সম্মান সব শেষ, আর দেরি করলে তো এলাকার দুষ্টু ছেলে পেলে গুলো তো রস চুরি করে খেয়ে ফেলবে রে, তাড়াতাড়ি বের হ। সেলিম চাচা বলেন, হ্যাঁ তাই তো, ছেলে পেলে যদি আবার রস টস খেয়ে ফেলে তখন তো আরেক ঝামেলা, তাড়াতাড়ি গিয়ে রস বের আনিয়ে, যেহেতু আনসার চাচা চলেই আসছে, মানে ওনার তো আবার চাচা হন আর কি। এখন উনি তাড়াতাড়ি করে বের হবেন, উনি একটা টর্চ লাইট নেন, বড় একটা দা নেন, যেই দাটা দিয়ে উনি যে রসটা বের করার জন্য খেজুর গাছের উপরে একটা অংশ, অনেকের জায়গায় এটাকে স্যান বলে, তো ওইটা নিয়েছেন, আর দড়ি নিয়েছেন, এরকম কয়েকটা জিনিস কিন্তু লাগে গাছে ওঠার জন্য। তো উনি তো এগুলো নিয়ে বের হয়েছেন। তো উনি যখন যাচ্ছেন তখন ওনার স্ত্রীকে উনি ডাক দিচ্ছেন, ওনার স্ত্রী কিন্তু তখন ঘুমাচ্ছে। তখন ওনার স্ত্রীকে বলেন, যাই আমি বের হচ্ছি, বাইরে আনসার চাচাও আসছেন, ওনার সাথেই যাই, যেহেতু উনি আসছেন ওনাকে নিয়েই যাই, সেটাই ভালো হবে। সেলিম চাচার বউ যখন এটা শুনছেন তখন উনি তো আর এত কিছু ভাবেন নাই, তো উনি চিন্তা করছেন যে আনসার চাচা তো বাড়ির মানুষই, তো আসছে যাক না, অস্বাভাবিক তো আর কিছু নেই। তো সেলিম চাচা তার হাতে টর্চ লাইট তো নিয়েছেন, আরো আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে দরজা খুলে যখন বাইরে বের হয়েছেন দেখেন আরে কেউ তো নাই বাইরে, আনসার চাচা কই? তখন উনি বলছেন, ও আনসার চাচা কই, আপনি ডাক দিলেন? তখন দূর থেকে মনে হচ্ছে কেউ বলছে, এই রে আমি এই জায়গায় এদিকে। তখন দেখে যে ওই দূরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, দেখে আনসার চাচাই মনে হচ্ছে। তো উনি ওইটা দেখে ওই বরাবর হাঁটাতে শুরু করেছেন আর কি, আর উনি যেদিকে যাবেন ওই অবয়বটা ওই দিকেই দাঁড়ানো ছিল। এখন দেখা যাচ্ছে যে এই সেলিম চাচা টর্চের আলো জ্বালিয়ে মাঝে মাঝে আনসার চাচা শরীরে মারছিলেন। তো আনসার চাচা বিরক্ত হচ্ছেন, বলছে, এই বেটা চাঁদের আলো আছে, এত ঘন ঘন এদিকে লাইট মারতেছিস কেন? এমনিতে তো পথ দেখা যাচ্ছে, আর এই লাইটের ব্যাটারির চার্জ শেষ করার কোনো দরকার আছে? লাইট জ্বালাইস না, এমনি আয়, চাঁদের আলোই ভালো, আমরা গ্রামের মানুষ, আমাদের জন্য এটাই ভালো, এর মধ্যে আমরা আনন্দ পাই, চাঁদের আলোতে চলে আমরা অভ্যস্ত, এত বেশি লাইটের অভ্যাস করিস না, পরে লাইট কোনোদিন নষ্ট হলে কিন্তু হাঁটাচলা করতে পারবি না, এরকম করে বলতেছেন আর কি। তো উনি বলেন, হ্যাঁ তাই তো, আমরা তো লাইট ছাড়াই চলতে পারি, আর এখন লাইট জ্বালানোর দরকারও নাই, চাঁদের আলো ভালোই আছে। তো এই যে আনসার চাচা বা আনসার দাদা, যেহেতু আমাদেরকে যিনি ঘটনা পাচ্ছেন তার দাদা হয়, আমরা আনসার দাদাই বলি, যে আনসার দাদা কিন্তু আগে হাঁটছেন, আর এই সেলিম চাচা উনি কিন্তু পেছন হাঁটছেন, বেশ একটা দূরত্ব রয়েই গেছে। তো এর মধ্যে কি হয়েছে, ওই যেতে যেতে ওই ভিটার কাছে চলে আসছেন। আসলে ওইখানে যেতে, ওই ভিটায় যেতে 5 মিনিটের মতো সময় লাগে। ওই ভিটাটি হচ্ছে রাস্তার পূব পাশে, মানে পূর্ব পাশে, আর এই আনসার দাদাদের বাড়ি হচ্ছে রাস্তার পশ্চিম পাশে। এই পশ্চিম পাশে কিন্তু আবার এই সেলিম চাচাদেরও বাড়ি। আর রাস্তার এই যে উত্তর দক্ষিণ দুই পাশে কিন্তু বাড়িঘর রয়েছে, মানে ওই 2004-5 সালের ওই সময় বাড়িঘর ছিল। আর দক্ষিণ দিকটাতে 2-3টা বাড়ির পর বড় একটি হিন্দু বাড়ি রয়েছে, আর ওই হিন্দু বাড়ির সাথে রয়েছে একটি বিশাল বড় বাগান। ওই বাগানকে ঘিরেও ঘটনা আছে বলে শোনা যায়। তো এই যে সেলিম চাচা ওই ভিটায় গিয়ে পৌঁছেছেন, তখন উনি দেখলেন যে এই যে আনসার চাচা উনি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তখন আনসার চাচা বলল, এই তুই গাছে ওঠ তাড়াতাড়ি, আমি নিচে দাঁড়ায় আছি, আর তুই হাড়ি নামিয়ে আমার হাতে দিস। তখন সেলিম চাচা স্বাভাবিকভাবেই উনি খেজুর গাছে ওঠা শুরু করলেন। উনি যখন খেজুর গাছের মাথায় উঠেছেন তখন পাশ থেকে মনে হচ্ছে যে নিঃশ্বাসের শব্দ, মানুষের নিঃশ্বাস খুব কাছে, কানের কাছে আনলে এক ধরনের শব্দ হয় না, ওইরকম শব্দ। উনি চিন্তা করেন কি ব্যাপার, নিঃশ্বাসের শব্দ, অনেক সময় শীতকালে নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই শুনতে পারে, চারদিকে এতটা নিস্তব্ধ অবস্থা থাকে। তো কিন্তু ওনার কাছে মনে হচ্ছে ওনার পাশ থেকে এরকম একটা শব্দ আসছে। উনি যখন পাশে তাকিয়েছেন এইবার উনি মারাত্মক ভয় পান। উনি দেখেন যে এই যে আনসার দাদা উনি একদম ওই গাছের সমান লম্বা হয়ে গেছেন, মানে ঠিক এই যে সেলিম চাচা উনি গাছে ওঠার পর ওনার মাথা ঠিক যেই বরাবর আছে গাছের ঠিক অতটুকু লম্বা হয়েছেন। আর এই আনসার চাচা তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলল, কি রে সেলিম, রস খাবি? রস, এই নে রস খা। এই বলে সেলিম চাচাকে গাছের উপর থেকে একটা ধাক্কা দিল। আর গাছটা কিন্তু আসলে খুব একটা বড় ছিল না, আর নিচে ওই খড় জাতীয় কোনো কিছু হয়তো বিছানো ছিল বা এরকম কিছু আর কি থাকতে পারে। তো উনি নিচে পড়ে ব্যথা পেয়েছেন, তবে ওনার মেরুদণ্ড ভেঙে যাবে বা হাত পা ভেঙে যাবে এরকমটা হয়নি। সেলিম চাচা তো বুঝে গেছেন যে হায় আল্লাহ, এইবার আমি কার পাল্লায় পড়ছি, এটা তো মোটেও স্বাভাবিক কিছু না, আজ মনে হয় আমি বাড়ি ফিরতে পারবো না। এটা ওই আনসার
চাচার রূপ ধরে আসছে। আসলে আনসার দাদার রূপেই ওই অবয়বটা এসেছিল। সেলিম চাচা কি করেছেন, ওনার হাতে যে লম্বা একটা এই যে দা ছিল, যেটাকে স্যান বলা হয়, ওটা তো ছিলই। উনি ওই এলো পাথারি কোপানো শুরু করছে, মানে শূন্যে, যে সামনে যে আসবে তার হাত পা মাথা কেটে পড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর তার সাথে যে টর্চ লাইটটা ছিল, এটা তো কোথায় পড়ে গেছে এটা খুঁজে পাচ্ছে না, আর এটা খোঁজার সময়ও নাই। তবে এই যে এলো পাথারি দা চালাচ্ছে, তাতে করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। ওই অবয়বটা সেলিম চাচাকে অনায়াসে তার বুকের উপর মারে একটা ধাক্কা, আর এক ধাক্কায় 10 থেকে 12 ফুট দূরে গিয়ে উনি ছিটকে পড়েন। আবার যখন উঠে দাঁড়ান, আবার মারে এক ধাক্কা। তো এইভাবে বারবার ধাক্কা মারছে। একটা পর্যন্ত ওনার হাত থেকে দাটা পড়েও যায়, কারণ ওই দায় আসলে কোনো কাজে আসছে না। দা দিয়ে কোপাকুপি করার চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। মনে হচ্ছে উনি শূন্যে এই কাজটা করছেন, আর ওই অবয়বকে উনি ওই দা দিয়ে কোনো আঘাতই করতে পারছেন না। এভাবে ধাক্কা মারতে মারতে বেশ অনেকটা দূর ওনাকে নিয়ে আসেন। আর এরই মধ্যে সেলিম চাচা বুঝতে পারেন যে ওই যে এই যে হিন্দু বাড়ির পাশে যে বাগানটা রয়েছে না, ওই বাগানের দিকে তাকে নিয়ে যাচ্ছে। সেলিম চাচা তো বুঝে যায় যে একবার যদি এই পিশাচটা তাকে ওই বাগান নিতে পারে, তাহলে তার মৃত্যু নিশ্চিত। এইভাবে ধাক্কা খেয়ে খেয়ে তারপরও কোনোভাবে উনি এলোমেলো পথ চলা শুরু করেছেন ওই পিশাচটাকে ধোকা দেওয়ার জন্য। আর উনি কিছুটা পথ অন্যদিকে গিয়ে, ধাক্কা কিন্তু ওই পিশাচটা অন্যদিকে গিয়ে আবার ওই বাগানের দিকে ধাক্কা মারে। তারপরও উনি চেষ্টা করছিলেন ওনার বাড়ির দিকে আগাতে। হঠাৎ করে উনি দেখেন যে ওই পিশাচটা ভয়ঙ্কর এক সাপের আকৃতি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পর একটা বড় ষাঁড় বা জঙ্গলি গরুর মতো আকার ধারণ করেছে। এইভাবে এরকম ভয়ঙ্কর রূপ ধরে বাড়ির রাস্তায় এগোতে তাকে বাধা দিচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও সেলিম চাচা সাহসটা ধরে রেখে আল্লাহর রহমতে অনেক কষ্টে বাড়ির কাছাকাছি চলে আসতে পেরেছিলেন। আর যেহেতু ওই পিশাচটা কোনোভাবেই তার বাড়ির কাছাকাছি আসতে দিতে চাচ্ছিল না, তারপরও চলে আসছিলেন তিনি, এই পিশাচটা অনেক রেগে যায়। তখন এতক্ষণ কিন্তু ধাক্কা মারছিল, ভয় দেখাচ্ছিল। এইবার ওই পিশাচটা কি করেছে, সেলিম চাচার গলা ধরে শূন্যে তুলে কয়েকবার আছাড় মেরেছে। আর একটা আছাড় খাওয়ার পর তো প্রচন্ড ব্যথা পেয়েছেন। দ্বিতীয় আছাড় যখন মারবে, তখন উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তারপরে আসলে ওনার কিছু মনে নাই। তো যেহেতু রাস্তার এপাশ ওপাশ ঘর বাড়ি ছিল, তো ওনার চিৎকার শুনে রাস্তার আশেপাশে যে ঘর ছিল যারা, তাদের তো যেহেতু গরমকাল, শীতকালে কিন্তু চারদিকে নিস্তব্ধ থাকে, যার কারণে তার এই শব্দটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। যারা শুনেছিল তারা তো অনেকেই সেলিম চাচার গলার ভয়েসটা সম্পর্কে তাদের একটা ধারণা ছিল। তো বুঝতে পেরেছেন যে আরে এই সেলিমের কি হইলো। অনেকেই বাড়ি ঘর থেকে বের হয়ে আসেন। বের হয়ে এসে চিৎকারের উৎসটা যেদিকে ছিল ওই দিকটাতে এসে দেখেন যে এই যে সেলিম চাচা পড়ে আছে। তো কয়েকজন মিলে ধরাধরি করে তাকে সেলিম চাচার বাড়িতে নিয়ে আসেন। ওই রাত্রেই সেলিম চাচার বাড়িতে অনেক লোক জমা হয়ে যায়। পরের দিন সকালবেলা সেলিম চাচার জ্ঞান ফেরত আসে। আর সেলিম চাচাকে দেখার জন্য তো অনেকেই চারদিক থেকে আসে। আনসার দাদাও আসছেন। তো তখন আনসার দাদা শুনতে পারেন যে তারই রূপ ধরে এইভাবে আসছিল। আনসার দাদা তো শুনে খুবই অবাক হয়েছেন যে উনি তো আসলে আসেন নাই। এরপরে সেলিম চাচা সুস্থ হয়েছিলেন আল্লাহর রহমতে। উনি আস্তে আস্তে সুস্থতার দিকে যেতে থাকেন এবং বিভিন্ন সময়ে উনি এই ঘটনাটি মানুষের কাছে বলেছেন। সেই থেকেই এই ঘটনাটি অনেকের মুখে মুখেই প্রচলিত ছিল। সেলিম চাচা এখন জীবিত নাই, উনি স্বাভাবিকভাবে মারা গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। চলে যাব বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম বাবু ভাই, আশা করছি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। কাহিনীতে চলে যাই। এটা অনিকের বাবার কাহিনী। অনিকের বাবা, ওদের বাড়ি আর কি, দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। অ্যান্ড ইটস বিন লং টাইম, লাইক এটা হচ্ছে হয়তো 70-এর দিকের বা স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার কিছু আগে, এরকম সময়, অনেক আগে। তখন অনিকের বাবা বেশি ইয়াং ছিলেন আর কি। উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদার্পণ করছে, এরকম সময়কার কাহিনী। আচ্ছা, তো উনি বাড়ি যায় আর কি। ওই সময় বাড়ি যাওয়ার জন্য আমাদের লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো। ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো। আর গেলেও সেটা অনেক অনেক ঝামেলার ছিল আর কি। লাইক বা একটা জায়গায় যে সেখান থেকে সুইচ করতে হতো, করতে হতো। এবং যেহেতু বিল অঞ্চল, সরাসরি বাড়িতে পৌঁছানো অবস্থা ছিল না। তো লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো, সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা এরকম করে করে যাওয়া লাগতো।
তো যে কারণেই হোক ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা, মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না। আচ্ছা। তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ ওইটার কাছাকাছি আরেকটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ, এবং মানে একটু মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো 3-4 ঘন্টা পরে। আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত, অনেক লম্বা সময়। অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোনো একটা ব্যবস্থা। আর সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করে উনি পাড়ি দেবেন আর কি ওই টাইমটা। আচ্ছা। সো যেই উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে, ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার প্রতি ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিতে হতো। তো পদ্মা অনেক বড় নদী, আপনারা এখনই জানি। ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড়, এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুল কিনারে দেখা যেত না। অ্যান্ড দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পার দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আপনার 80-র দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা দেন। আচ্ছা। তো বলছে যে লঞ্চ যাচ্ছে, এবং ওই ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে, এবং চলতে 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 এক সময় ধরেন ভোরের দিকে বা মধ্যরাতে 2টা-3টা এরকম একটা সময় ওই যে জায়গাটায় যাওয়ার কথা ওই জায়গাটায় টাচ করছে লঞ্চ। আচ্ছা। এবং উনি নেমে যান ওখান থেকে। তো লঞ্চ থেকে যখন নামেন, ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই। যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না, মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম না, নিতান্তই গ্রাম্য এলাকা, এবং একদমই বাতি টাতি কিছুই নেই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠলো গ্রামের মেঠো রাস্তায়, দেখলো যে কিছুই নেই ওখানে, মানে আচ্ছা। একদমই কিছু নেই, শুনশান। আচ্ছা। তো উনি চিন্তা করতেছে, আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি, সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল, ছোটকালে ওনার বড় হয়েছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটা দিই। আচ্ছা। একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গার থেকে এত দূর হাঁটার পরে আমি ওখানে ওই বিলের ওখানে মাঝি টাঝি পাবো, কাউকে ফেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো। এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। তো উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি সময়। আচ্ছা। তো উনি কুয়াশা ধরছে এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা, এবং ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই অবস্থা উনি হেঁটে হেঁটে যেতে থাকেন। আচ্ছা। তো ওনার ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট ছোট, তো ওগুলো আর কি, মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট, তো ওইটা উনি খুঁজে বের করে ব্যাগের থেকে, এবং ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 উনি যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয় করতেছেন, এবং ওই সময় মনে করেন যে রাত তখন এমন অবস্থা হয়েছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলোর মতো আকাশে থাকে আর কি, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আপনি আসছেন যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে, এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাটা যখন উনি নামতেছেন, ওনার কিছু স্মৃতি মনে পড়ছে যে ওনার কৈশোরে, ওনার আরো ছোটকালে, উনি যখন নাকি ওনার বয়স 10-11 বছর, তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন। আচ্ছা। এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাত্রে চলে না, চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাইছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আর ওই পাশ থেকে। আচ্ছা। তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমাকে আনছে বড় রাস্তা দিয়ে, সেটা আনছিল ভ্যান গাড়িতে করে, মানে 3 চাকার ভ্যান। এখানে আমার 3 চাকার ভ্যান নেই, এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটার শর্টকাট যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না রাত হলে, তো উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না, দাদা এত কিছু বলেনি, কিন্তু কনফিউশন আছে। তো উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি, রাস্তা ক্রস করে ওই রাস্তায় নামছে যেটাতে মানুষ চলে না রাতে। তো উনি ওখান থেকে নেমে হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে যে গ্রামে ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চওড়া। আচ্ছা। মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সময় যেতে পারে এরকম। এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড় এরকম ছেয়ে গেছে। বাঁশঝাড় যখন ছেয়ে গেছে ওনার কাছে একটু ভয়ও লাগতেছে, কারণ বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে, যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসতেছে আর কি। তো
তো উনি এতটা আমল নেন নাই, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে এবং কোনো বাঁশ পড়া উনি পান নাই। যাচ্ছে তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়। শব্দটা হচ্ছে জোরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম একটা হুইসেল টাইপের সাউন্ড। মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিরশির করে ওঠে, ঘটনা কি। তো উনি এক জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন, দেখে শব্দ নাই। আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন লাইক মোটরসাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট। ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামাখা যে চলবে না, চলবে না, জিনিসটা আসলে একটা বাজে জিনিস বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াট এভার। চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়। তো বেশ কিছু দূর যে উনি দেখে ওনার হাতের বাম দিকে ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে এক জমিদার ছিল। সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করতো এবং অনেকে করতো, পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে, হচ্ছে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে, ভাঙাচোরা এই জানলা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোজ। অনেক কিছু তো শোনা যায় জমিদার বাড়ির সম্বন্ধে। যাই হোক, উনি ওইটা মাথায় আসে এবং আর একটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। তো হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে। মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে বাড়ির সামনের আঙিনা এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই। হ্যাঁ, তো ওখানে উনি থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। তো সিগারেট যখন উনি ধরাচ্ছে, ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু সাট করে সরে গেছে। ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম একটা ফিলিংস ওনার কাছে কাজ করেছে, হ্যাঁ, মাথার মধ্যে। তার মানে আমার সাথে কেউ ছিল আশেপাশে, এত সাইলেন্টলি, এত হিসেবে ওনার কাছে বেশ লাগা শুরু করে। তো উনি সিগারেট ধরায় উনি খেতে থাকে, খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাটের সামনে, এবং হাঁটতে জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে। এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু জিনিস হাঁটতেছে, সামথিং লাইক দ্যাট। তো উনি পিছনে উকি দেয়, পেছনে ফিরে কাউকে দেখে না। বাট যখনই ফিরে হাঁটা ধরে, মনে হয় যে ওনার সাথে কেউ হেঁটে ফলো করতেছে। এবং এরকম করে যেতে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল, ওটার পাশে চলে আসে। ওইটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে এবং নৌকার উপরে একটা মানুষ বসা, বোঝা যাচ্ছে মানে দূর থেকে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা। এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে, আবার একটা মানুষও হতে পারে, এরকম হচ্ছে একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে বিলে, আমার রাস্তা নাই। এবং নৌকা যেহেতু একটা আছে, উনি হেঁটে হেঁটে যায়, যে উনি গলা চড়ায় ডাক দেয়, এই মাঝি আসো নাকি এসে। তো কোনো শব্দ নাই। 2-3বার ডাকার পরে ওই যে ওনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো, ওটা নড়ে উঠছে। নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মানুষ উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না। উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গা, যে জায়গা উনি যাবে ওই জায়গার নাম বলে। তো ওখানে কিছু বলে না, দেখে যে একটা দাঁড় ঠাস করে শুধু পানিতে পড়ছে, উনি যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম জড়ানো যাইতে পারে এর জন্য। তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকায় যখন উঠে বসে দেখে যে বেশ দুলুনি, ছোট নৌকা, মানে এটাতে বেশি হলে 2-1 বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকায় উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে। আচ্ছা, ওখানে লাইক কয়েকজন মিলে নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল, হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝাপ করে 2-1 দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। তো ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে, অন্য কেউ নৌকা ওঠার চেষ্টা করছে এই সময়, বাট উঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। তো উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, যে কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো নাই, কোনো একটা কুপি জ্বালেন। মাঝি কোনো কথা বলতেছে না। তো উনি ওনার সিগারেট শেষে, ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিলে,
এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন পাতা থাকে, ওটা কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে। বুঝতে পেরেছি। তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত কয়টা বাজে তখন উনি করে না ঘড়ি বের করে, ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায় ওই যে সিগারেটের আলো দিয়ে জ্বলে দিয়ে তাকায় দেখে তখন 3:30 এরকম বাজে আর কি। তো ওখানে যাচ্ছে, পানি দিয়ে দেখে আস্তে আস্তে যাচ্ছে। তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা, তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিকে, হাতে ফ্ল্যাশ লাইট ছিল। তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজেভাবে নাকি দেখা হয় কারো চেহারার উপর ফ্ল্যাশ মারলে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা। তো মাঝি ওনার সাথে কথা বলে না। তো উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কি ব্যাপার। তো এক সময় নৌকাটা যেতে 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 ওনার যে গন্তব্যের যে জায়গা তার কাছে চলে আসে, এসে দেখে যে নৌকাটা আস্তে 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 করে পাড়ের কাছে নিয়ে আসতেছে। এনে পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি, ওই বইটা দিয়ে মানে হাতের যে লগিটা ছিল ওইটা দিয়ে পানির মধ্যে বাড়িতে আঘাত করে আটকায় রাখে, মানে নৌকাটাকে থামায় দেয়। আচ্ছা, তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছেন না কেন? তো ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নাই। টোনটা হচ্ছে নাইমেন না, নাইমেন না এমন ভাবে বলে, লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ওর শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়, এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে নদীর পাড়ে ওখানে চোখ জ্বলতেছে কিছু। ইটস লাইক ধরেন আপনার কোনো শিয়াল বা নেকড়ে টাইপের কোনো প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নাইমেন না বলে সে ওর গায়ের তো লোম দাঁড়ায় গেছে, ও পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না ওনার আব্বা। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে যে মাঝি যে ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে। আচ্ছা, খুবই চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায় চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট, এরকম ভাবে পড়ে আছে। তো উনি বসে তখন কি করে, ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলা আরেকটু সরে যাচ্ছে এবং গড় 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 শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে, আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে ওনার লাস্ট পাড়াতে, মানে ওই যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপর উনি অনেক মানে ভয় পেয়ে এবং উথাল পাতাল গায়ে জ্বর এসে যায় ওনার। উনি বাড়িতে আসে, এসে এই ঘটনাটা বলে যে আমি এভাবে আসছে। তো তখন ওনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসলা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজে বাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাঝিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস। এখানে খারাপ জিনিস হলেও সে মানুষকে কম ক্ষতি করছে, কারণ মানুষ বলা হয় যে এখানে একটা মাঝি ছিল, সে কোনো একটা অত্যাচারে মারা যায়, সামহাও তার একটা এখানে মানে রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো, এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলার জিনিস না। আচ্ছা, এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন, এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স, এখন নাকি ওখানে অনেক শহর টহর হয়ে গেছে, ওই রাস্তাগুলো অনেক উন্নত ডেভেলপ হয়েছে, যেসব জমিদার বাড়িতে অন্য মানুষ নিয়ে অফিস বানাইছে সরকারি, এগুলো আর কি। আপনার কাছে কি মনে হয় কারণটা আসলে? আমার কাছে মনে হয় রাতুল ভাই, ইট ক্যান বি বাজে জিন, বাজে এন্টিটিস, ভালো এন্টিটিস দুইটাই আছে, জিনদের মধ্যেও খারাপ ভালো আছে। মোস্ট প্রবাবলি সে কোনো ভালো জিনের কাছে হেল্প পাইছে ওখানে, কারণ তাকে যখন নাকি ওই জায়গাটা পৌঁছাই দিছে, ওই জায়গাটাতে যেই শিয়াল টাইপের কিছু দাঁড়ায় ছিল, সেগুলো কোনো খারাপ জিন হতে পারে। তাহলে মাঝিটাকে আপনি কি বলবেন? মাঝিটাকে আমি বলবো যে এটা কোনো ভালো জিন হবে। আচ্ছা, তার মানে তাকে ভয় না পাওয়াটা কোনো দোষের কিছু হয়? দোষের কিছু হয় না। কাজ সে যদি আগে কথা বলতো, দেখেন পুরো রাস্তার মধ্যে কিন্তু সে কোনো কথা বলে নাই, তাহলে কিন্তু এই লোক ভয় পেয়ে যেত বা সামথিং হতো, ঠিক না? সে যদি আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, উনি ভয় হয়তো এখানে হার্ট ফেল করতে পারতো, ঠিক না? সেটাই, সে কিন্তু সেটা করে নাই, সে একদম তীরে এসে করছে, সেটাই সামহাও তাকে বন্ধ করছে দিচ্ছে। তো ওইটা ছিল কোনো ভালো জিন, আর যেগুলো পাড়ে ছিল সেগুলো কোনো খারাপ জিনিস। হয়তো ওনার রাস্তাতে ওনাকে যারা ফলো করতেছিল ওইটাও কোনো খারাপ জিনিস ছিল। মানে আপনার কি কোনো সময় এরকম মনে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময়, বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় পথে আমরাও তো অনেকের হেল্প পাই, কোন সময় এরকম মনে হচ্ছে যাদের মধ্যে সবাই মানে সবাই যে মানুষ এরকম তো ভালো? অ্যাকচুয়ালি আমরা যতটুকু মানে জানি বা যতটুকু দেখি, জিনদের মধ্যে তো অনেকেই আছে আমাদের মধ্যে বসবাস করে, উই ডোন্ট ইভেন নো যে আসলে কি। যেমন আমি একবার একটা স্টোরি বলছিলাম ভূতে ফেমে, যে পুরান ঢাকার একটা মাঠের মধ্যে দেখছিল আমার এক ফ্রেন্ড, অনেকদিন আগে বলেছে যে অনেকগুলো ওর সকালে ঘুম থেকে মানে ভোরে হাজরের নামাজের ঠিক পরে, আপনার কি মনে আছে মাঠটা মনে আমরা দেখতে গিয়েছিলাম, রাইট? হ্যাঁ, ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে কতগুলো ছেলে, এবং এগুলো দেখে বোঝা যাচ্ছে না কি।
মাঠের মধ্যে দিয়ে নামাজ পড়া শেষ করে প্রথম মুসল্লি ঢুকলো, সাথে সাথে প্রত্যেকটাই এক হয়ে একজন হয়ে গেল, একজন হয়ে গেল, রাইট। হয়ে আস্তে করে একটা পিঠে ছালার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সো আমরা কিন্তু জানি না কে কোথায় আছে। হ্যাঁ, সো হইতে পারে একটা মানে মানুষের মতো চলাফেরা করতেছে, হতে পারে আমরা যেমন অনেক আগে ছোটকালে ঘটনা শুনতাম, এইসব কাহিনী এখনো অনেক পাই, মানুষের কাছ থেকে আসে, মেইলে আসে, সে কিন্তু এগুলো বলি না কারণ এটা অনেক চর্চিত। জি। যে অনেক মাদ্রাসায় অমুক একটা ছাত্র ছিল, জি। পরে দেখা গেল যে আপনার এলাকাতেও এরকম ঘটনা হ্যাঁ, আছে অনেক। আমার এলাকাতে যে মাদ্রাসা একটা আছে ওখানে তো প্রতিদিনই ঘটনা ঘটে। আমার এক আত্মীয়র বাসা খুব কাছে, সে প্রায় রাত্রে চিৎকার শুনে ভূত ভূত ভূত, কোথা থেকে শুনে মাদ্রাসা ছেলেমেয়েরা চিৎকার করতেছে। তো পরে মানুষের কাছ থেকে শুনছে যে ওখানে নাকি জিনরা আসে, ডিস্টার্ব করে। তো এটা মানে এত বেশি শোনা কাহিনী হয়ে যায় না, আমরা আচ্ছা এটাকে আর শেয়ার নাই করি। এটা শুনলে মানুষ বলবে যে আমরা শুনেছি, কিন্তু শুনেছি। যেটা একই ঘটনা যখন অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে তখন সেইটা আসলে সেই সন্দেহের কোনো অবকাশ নেই। এই যে এই ধরনের কাহিনী মাদ্রাসায় ছাত্র হিসাবে আসা, ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে আসা, রাসেল ভাই আপনার নিজের বাড়ি রাজশাহী, সেখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই কাহিনীটা কিন্তু খুবই কমন। রাজশাহী ইউনিভার্সিটি অনেকে বলেছে যে ছাত্র লাইট নিভাই দিয়েছে হাত বড় করে এবং পরবর্তীতে তাকে দেখা যায়নি। এই ধরনের ঘটনা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক শুনছি আমি, অনেক মানুষের মুখে। তারপর অনেকের কাছে শুনছি এরকম যে সকালবেলায় সে ডাক দিয়ে নিয়ে গেছে জমিতে চাষ করার জন্য, হ্যাঁ, বা মাটি কাটার জন্য, পরে যে দেখা তার সাথে কুস্তি হয়েছে। এগুলো একদম রেগুলার ঘটনা এটা শুনে কিন্তু এমন শুনছি, মানে এই যে কুস্তির ঘটনাটা আমি একদম আমার নানা বাড়ির মানুষের কাছ থেকেও শুনছি এবং তাদের ব্লাড লাইনের মধ্যে বলছে। সো কিন্তু পরবর্তীতে আরো মানুষের কাছে শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ ওইটা এক অঞ্চল, এটা আরেক অঞ্চল, হ্যাঁ, মানে বিভিন্ন অঞ্চল থেকে। সো এগুলো নিশ্চয়ই ঘটে রাসেল ভাই, না ঘটলে তো মানুষ না হয় না যে একটা ঘটনা আমি কলকাতা থেকে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঢাকায় একজন বসে লিখছে, হ্যাঁ। একই রকমের ঘটনা, একই রকমের ঘটনা, শুধুমাত্র প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলো আলাদা। এই জিনিসগুলো কিন্তু খুবই মানে আজব। তেমন কি এইসবের প্রকারভেদ, ওই যে আপনি ইংলিশ বইগুলোতে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ হরর বইতে দেখবেন যে লেখা থাকে যে হেডলেস হর্সম্যান। এটা আমি আগে বলছি, হেডলেস হর্সম্যান বাংলাদেশেও আছে, বাংলাদেশে বাংলায় বলে কন্ধ কাটা। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু কমন। এটা নিয়ে একটা খুব চমৎকার ব্যাখ্যা আছে। মানে ব্যাখ্যাটা হচ্ছে, মানে একজন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব বন্ধুর মতো এবং বড় ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু মানে হাস্যকর হবে, তারপর আমি একটু বলছি। উনি বলেন যে আসলে আমরা সামহাও হয়তো অন্য জগতের সাথে কানেক্টেড হয়ে যাই। তো যেরকম হয় না যে অন্য জগতের কোনো একটা এন্টিটি আমরা দেখছি বা কিছুটা আমরা দেখছি, সেটা হয়তো ফুললি ডাউনলোডেড হতে পারে না, তাই জন্য আজ অর্ধেক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। সেটাই তো যাই হোক, মানুষ দেখে আর কি, হ্যাঁ মানুষ দেখে, সেটাই। তো যাই হোক, এরকম ঘটনা নিয়ে এবং আলোচনা আরো বাবু ভাইয়ের সাথে থাকবে আমাদের আরো একবার। সুতরাং আপনারা সবাই সঙ্গেই থাকুন। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।